স্বাগতম সবাইকে মৌসুমের শেষ বিফোর দ্য স্টর্মে। অনেক চড়াই উতরাই পার করা একটা মৌসুম রিয়াল মাদ্রিদ ক্লাবের জন্য, মাদ্রিদ বেতার একটা প্ল্যাটফর্ম হিসাবে। কিন্তু আমরা খুবই খুশি যে আরো একটা সিজন যেখানে প্রত্যেকটা ম্যাচের বিফোর দ্য স্টর্ম আমরা কভার করতে পেরেছি, এবং আমরা সবচেয়ে বেশি খুশি যেটার জন্য যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেটা মাদ্রিদ বেতারের ইনসেপশনের পর থেকে আজকের আগ পর্যন্ত আমাদের কভার করা হয়নি, কারণ রিয়াল মাদ্রিদ আজকের আগ পর্যন্ত মাদ্রিদ বেতার শুরু হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেনি, সেটা আজকে আমরা কভার করতে পারছি অত্যন্ত আনন্দের সাথে এবং অনেক অনেক বেশি টেনশনের সাথে আমরা আপনাদের সাথে কথা বলতে বসেছি। আশা করি একটা জমজমাট আড্ডা হবে, অনেক প্রাণ খোলা আড্ডা হবে। এরপর হচ্ছে আমরা ম্যাচ উপভোগ করতে যাব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের বিফোর দ্য স্টর্মে। জিসান এবং এরিক, তোমাদের দুজনকেই স্বাগতম। দর্শকরা হচ্ছে জয়েন করা শুরু করেছেন মাদ্রিদ বেতারের ইউটিউব চ্যানেলে। এক্সক্লুসিভলি আজকে বিফোর দ্য স্টর্মটা প্রচারিত হচ্ছে। আমরা ফেসবুকেও হচ্ছে আমাদের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। দর্শকদের জন্য একটা বার্তা থাকবে, যারা বিফোর দ্য স্টর্ম এই মুহূর্তে ইউটিউবে দেখছেন, আপনারাও যদি আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমাদের এপিসোডটা শেয়ার করে দেন, তাহলে সেটা আরো বেশি মাদ্রিদিস্তাদের মধ্যে ছড়িয়ে যাবেন এবং আরো অনেকে হচ্ছে আজকের শোটা উপভোগ করতে পারবেন। বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব জিসান এবং এরিক। তবে শুরুতে আমরা একটু মাদ্রিদ বেতার নিয়ে কথা বলে হচ্ছে এরপর আজকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আলোচনায় যাই। ফাইনালেরও অনেক অনেক কিছু আছে, ট্যাকটিক্যাল দিক থেকে বলি বা হিস্টোরিক্যাল দিক থেকে বলি, অনেক লম্বা আলোচনা আজকে আমরা করব। এবং দর্শকদের জন্য বলছি, আজকে আমাদের কোনো টাইম ক্যাপ নেই। উই ডোন্ট নো হাউ লং উই উইল টক ফর। ইট ক্যান বি 1 hour, ইট ক্যান বি মোর দেন 1 hour, ইভেন সারপাস দ্যাট। সো জিসান, তোমাকে দিয়ে শুরু করতে চাই। মাদ্রিদ বেতারের শুরু থেকেই কিন্তু জিসান আমরা রিয়াল মাদ্রিদ ভালো খেলুক খারাপ খেলুক সবসময় হচ্ছে প্ল্যাটফর্ম হিসেবে আমরা ফলো করে এসেছি, ম্যাচ কভার করে এসেছি। কিন্তু এই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজকে কভার করতে পারছি, সমর্থক হিসেবে তো অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় মুহূর্ত এবং অনেক অনেক আনন্দের মুহূর্ত। ম্যাচ শেষে কি হয় সেটা দেখা যাবে, বাট এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ কভার করার ব্যাপারটা মাদ্রিদ বেতার শুরুর পর থেকেই প্রথম। এটাকে কিভাবে দেখছো, তোমার অনুভূতি কি একটু যদি সংক্ষেপে বলে আমরা আজকের অনুষ্ঠান শুরু করি। আচ্ছা, এখন আমার মনে হয় এরিক এটা থেকে শুরু করলে ভালো হয়। আমি একটু সময় নেই, আমি একটু গোছায় উত্তরটা দিই। ওকে, শিওর এরিক, সেম কোশ্চেন টু ইউ। হ্যাঁ, আমরা যখন মাদ্রিদ বেতার শুরু করেছিলাম তখন আমাদের আসলে টার্গেট ছিল মূলত পডকাস্ট এবং কথা বলার একটা প্ল্যাটফর্ম হিসেবে। তো আমরা তো প্রতি ম্যাচে এসে ও ভালো খেলছে ও খারাপ খেলছে শুধু এইটুকু কথা বলতে আসলে কিছু খুব বেশি লাভ নেই। তো থিংস কাইন্ডা এক্সপ্যান্ডেড অন ইটস ওন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, বিভিন্ন কাপের ফাইনাল, বিভিন্ন কাপের গেম, বিভিন্ন ভালো গেম, খারাপ গেম, এমন গেম গিয়েছে যেই গেম যাওয়ার পরে ইউজুয়ালি তোমার 5 বছর আগে হলে হয়তো 2 দিন ফেসবুকের ছায়া মারতাম না, সেরকম একটা অবস্থা থেকে আমরা মুখটা গম্ভীর করে ফেরত আসতে হয়েছে। কারণ হচ্ছে ইট ইজ হোয়াট ইট ইজ। তোমার একটা কনভারসেশন মনে আছে যে একটা গেমে মাদ্রিদ হারার পরে উই আর টকিং দ্যাট যে উই মেক টাইম ফ্রম আওয়ার বিজি লাইভস। আমাদের সকালবেলা অফিস থাকতো, ওয়ার্ক ফ্রম হোম করতাম, সকাল 8:30 থেকে 9টার মধ্যে সময়টাতে আমাদের ছিল স্লট কথা বলার। তো ওয়াই ডু উই ডু দিস? পরে মনে হতো যে পরে উই টকড অ্যাবাউট দিস, ইটস অ্যাকচুয়ালি হোয়াট উই ডু ইজ উই আর গ্লোরিফাইড স্টোরি টেলার। তোমার মাদ্রিদের ইতিহাসের জন্য আমরা মাদ্রিদে অনেকটা সাপোর্ট করি না, এটা আসলে তোমার উই লাইক দ্য স্টোরি দ্যাট মাদ্রিদ হ্যাজ টোল্ড ফর দ্য লাস্ট হাউ মেনি ইয়ার্স উই হ্যাভ বিন সাপোর্টিং। তো প্রতিটা কম্পিটিশনের যেমন আলাদা মাজেজা আছে, প্রতিটা গেমে তেমনই আলাদা মাজেজা আছে। এবং একজন মাদ্রিদ সাপোর্টার হিসেবে যদিও আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা সবগুলো গেমেই জিতবো, কিন্তু বাস্তবিক অর্থে আসলে সবগুলো গেমে কোনোভাবে জেতা সম্ভব না। দেয়ার আর গোনা বি গুড ডেজ, দেয়ার আর গোনা বি ব্যাড ডেজ। আমার সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে যে আমি এমন দুজন মানুষের সাথে এই কাজগুলো করতে পারি যে হু আর ইন দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ আই এম, যে গেমের রেজাল্টের উপরে you feel bad, but you have the capacity, mental ability, I would say mental stability to move on from that result and look beyond it. আজকের গেমটা অনেকটা এরকমই হতে যাচ্ছে, যেটা হয়তো ঘরে বসে একা দেখলে এই গেমের রেজাল্ট আমাকে আরো বেশি ইম্প্যাক্ট করতো, কিন্তু আমি জানি যে if we win we are gonna be super happy, but if we lose we are not gonna be super depressed that oh my lord we lost a final, or oh my lord we have done this, we have done that. So সেই পার্সপেক্টিভ থেকে আমি আসলে মাদ্রিদ বেতারকে এখন চিন্তা করি যে this is like a subtle way to express our feelings, and it's a better channel to handle our emotions towards the game.
থ্যাংক ইউ এরিক। জিসান, তোমার কাছে যাওয়ার আগে আমি এরিককে নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে মাদ্রিদ বেতারে আপনারা গত মৌসুমে হচ্ছে রিয়াল মাদ্রিদ লিভারপুলের কিন্তু একবার খেলা পড়েছিল, তখন হচ্ছে আপনারা অনেক সময় মজা করে বলেন যে লিভারপুল রিয়াল মাদ্রিদ খেলা পড়লে আসলে এরিক ভাই কোন দিকে যাবে, বা এরিক ভাইয়ের জন্য এটা একটা দোদুল্যমান অবস্থা কিনা। সো এটা এরিক ভাইয়ের জন্য অবস্থাটা কতটা দোদুল্যমান, এটা এরিক ভাই কোন জার্সি পরে আজকে শোতে এসেছে ওটা দিয়ে আসলে আমার মনে হয় অনেকটা প্রকাশ পেয়েছে। এবং আরেকটা লাইক আই নো এরিক ফর more than 5 years. 5 years maybe. 5 years, We yeah. know each other for 5 We know years. each other for 5 years. So এই 5 years এর মধ্যে আরো একটা যে জিনিস আমি মানে ফুটবল ফ্যান এরিকের মধ্যে যেটা খেয়াল করেছি, যে of course he is also a huge Liverpool fan and an official Liverpool fan. But still, I've noticed it over and over again that when it comes to the Champions League, Eric's allegiance always has been towards Real Madrid. কারণ লিভারপুলের জন্য প্রিমিয়ার লিগ জেতাটা বা প্রিমিয়ার লিগের তাদের যে লেগাসি, মানে হারিয়ে বসতে যাওয়া লেগেছে আবার ক্লপের হাত ধরে ফেরত আনার যে প্রচেষ্টা, সেটার মধ্যে হচ্ছে লিভারপুল ফ্যানরা অনেকটাই ইনভলভ থাকতে পছন্দ করেন। এরিক ইজ ওয়ান অফ দেম। বাট রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের লেগাসি এবং রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের যে পুল, সেই পুল কিন্তু এরিককে হচ্ছে টেনে আনতে পারে, যে সেটার হচ্ছে সেটার প্রমাণ হচ্ছে এরিক যে আজকে কোন দলের জার্সি পরে বসে আছে সেটা। সো থ্যাংক ইউ এরিক, থ্যাংক ইউ ফর বিং উইথ মাদ্রিদ বেতার, এবং থ্যাংক ইউ ফর এভরিথিং। জিসান, তোমার কাছে আমার আসলে এই প্রশ্নের আগের প্রশ্নটাই আসলে একটা অ্যাড অন অংশ থাকবে যে জিসান, তুমি বিগত 2 মৌসুম আসলে চ্যাম্পিয়ন্স লিগ বলো মাদ্রিদে বলো, তুমি এই পারফরমেন্স গুলাকে মাদ্রিদ বেতারের সাহায্যে কি করে দেখেছো? প্রথমে মাদ্রিদ বেতারের ব্যাপারটা দিয়ে একটু শুরু করি, যেহেতু ওখান থেকেই কথা শুরু হচ্ছে। সরি, আমাকে কি শোনা যাচ্ছে ভালো মতো? একটু মনে হয় মেকানিক্যাল আওয়াজ থাকার চান্স আছে। না না, আমরা শুনতে পাচ্ছি। ইউর গুড। আচ্ছা, গিভ মি আ মোমেন্ট। সরি, আমি সময়টা নিয়েছিলাম যে কারণে একটা ছোট ঝামেলা আছে আমার এন্ডে। যেটা বলছিলাম যে মাদ্রিদ বেতার যখন শুরু হয়, আমাদের প্রত্যেকের লাইফ তখন ইউজ টু বি অনেক 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 ডিফারেন্ট, অন্তত এখন যেই জায়গায় আছে সেইখান থেকে। সো গত 2 বছরে মানে আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমার লাইফে যতগুলো চেঞ্জেস আছে, পজিটিভ হোক নেগেটিভ হোক, ইট হ্যাজ বিন আ সাবস্টেন্সিয়াল পার্ট অফ মাই লাইফ। কারণ পডকাস্ট করতে হবে, বাইরে যাচ্ছে, আসতে হবে। একটা সময় ছিল যে ঘরেই থাকছিলাম, ওই সময়ও মানে ঘরে থাকার ব্যাপারটার মধ্যে কিছু ডিপ্রেসিং ব্যাপার আছে আমরা যারা বাইরে টেকনিক্যাল ফিল্ডে কাজ করি। তো সেই জিনিসগুলো ট্যাকল করা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অনেক ধরনের স্ট্রেস ট্যাকল করার ব্যাপারে কিন্তু মাদ্রিদ বেতার অনেক একটা বড় রোল প্লে করেছে আমার ক্ষেত্রে, অ্যাটলিস্ট মানে ডেফিনেটলি। তো এইটার একটা বড় পোর্শন ছিল যে আমি যখন তোমাদের সাথে বসে কোনো একটা ম্যাচ কাভার করি, আগে আমি ম্যাচ দেখতাম জাস্ট এজ এ সাপোর্টার, অন্য যে কোনো মানুষের মতোই। এটা নিয়ে আমার একটা অ্যানালাইসিস থাকতো, বাট এটা যে এখন একটা ওয়াইড রেঞ্জ অফ পিপলের সামনে পৌঁছে যেতে পারছে, মানুষ শুনছে এবং তাদের পয়েন্ট অফ ভিউ গুলো আমি শুনতে পারছি, আই থিঙ্ক এটা মানে অ্যাজ আ সাপোর্টার, অ্যাজ আ ফুটবল ফ্যান আমাকেও গ্রো করতে অনেক 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 হেল্প করেছে। এটা হলো মাদ্রিদ বেতার নিয়ে আমার সে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমরা ম্যাচগুলো দেখছি, ম্যাচগুলো অ্যানালাইসিস করছি, অ্যাজ আ হোল রিয়াল মাদ্রিদ ক্লাব হিসাবে কোন দিকে আগাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। ট্রান্সফার থেকে শুরু করে প্রত্যেক ম্যাচের আলাপ আলোচনা, সেগমেন্ট টু সেগমেন্ট করে আলাপ আলোচনা করতে চেষ্টা করছি। আই থিঙ্ক এটার যেটা সবচেয়ে বড় পজিটিভ ইম্প্যাক্ট, সেটা হচ্ছে এই যে মেহেদী অলরেডি একটা জিনিস বলে ফেলেছে, সরি এরিক বলে ফেলেছে, যে একটা হার যখন হয়, আমার এখনো মনে আছে যে 2016-17 আমাদের খুব ভালো একটা মৌসুমে এল ক্লাসিকোতে আমরা 3-2 গোলে হেরে যাই। ওই জিনিসটা আমি মনে হয় এর আগেও বলেছি যে আমার মোটামুটি 7 দিনের মতো মন খারাপ ছিল যে আমি তো তখনও স্টুডেন্ট, আমি তখনও স্টুডিওতে যাচ্ছি, আমার দৈনন্দিন কার্যকলাপ করছি, বাট আই হ্যাভ আ পার্সোনাল লাইফ অবভিয়াসলি। সো প্রত্যেকটা জিনিসের মধ্যেও আসলে খুশি হওয়ার কোনো উপকরণ ছিল না। বাট এই মৌসুমে কিন্তু সিচুয়েশনটা অলমোস্ট সেম। আমরা এল ক্লাসিকোতে খুব খারাপ ভাবে হারার পর লা লিগা জিতে ফেললাম। তো এই মৌসুমে আমার জন্য ওই 4-0 ঝালটা কাটানো অনেক ইজি ছিল, because I could write, I could share my opinion, I could tell people what I think was going wrong, and then when the club actually corrected many of those things, মানে আমি আমার হ্যাপিনেসটাও অ্যাকচুয়ালি শেয়ার করতে পেরেছি। So all these things মানে actually compliment to Madrid Betar, because Madrid Betar is 3 of us and all the people who listens to us. বাট দেন এগেন এই প্ল্যাটফর্মটা না থাকলে আমি যেমন মানুষের সাথে কানেক্ট করতে পারতাম না, প্রবাবলি 8-10 জন জিনিসটা নিয়ে কিভাবে চিন্তা করছে এটাও শুনতে পারতাম না। এন্ড সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রিসেন্টলি আমি যখন জব সুইচ করি, আমার বাড়িধারা থেকে মোহাম্মদপুরের দিকে চলে আসে আমার চাকরিটা। তো এই সময়টাতে একদিন ইকবাল রোড মোহাম্মদপুরের একটা জায়গা, তো এখানে আমি
চাকরির সুবাদেই একটা কাজে হাঁটাহাঁটি করছিলাম, এন্ড পরে ওই দিন বাসায় আসার পরই কেউ একজন আমাকে ফেসবুকে নক দেন যে ভাই আমি আপনাকে ইকবাল রোডের দিকে দেখেছি। আই অ্যাকচুয়ালি কুডন্ট বিলিভ মাই আইজ যে ওয়ান অফ 3 people from Madrid Betar was on Iqbal Road. হ্যাঁ, so I told the guy that আমি তো আসলে অন্য যে কোনো 10 জনের মতোই রেগুলার একজন পার্সন। হ্যাঁ, আমি কেন ইকবাল রোডে থাকতে পারবো না, বা why wouldn't I roam around in Iqbal Road? Because we just do a podcast series from our own bedrooms, right? এবং এটা আসলে মানে এমন কিছু না যে যেটার জন্য 8-10 জন মানুষ আমাকে চিনবে, বাট দি আইডিয়া যে একজন আমাকে দেখছে মাদ্রিদ বেতারের কারণে আমাকে একটা লোক বেশি চিনছে এবং আমার কথা সে শুনছে, ইউ উইল নেভার রিয়ালাইজ যে এই জিনিসটা কতটুকু ফুলফিলিং এবং কতটুকু আনন্দের আমাদের জন্য। সো অল থ্যাঙ্কস টু ইউ পিপল যারা সময় করে আমাদেরকে শোনেন, এখনো আমাদেরকে শুনছেন, এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে আপনাদের সাথে যে আমরা কথা বলতে পারছি অ্যাজ পার্ট অফ রিয়াল মাদ্রিদস হিস্ট্রি, আই থিঙ্ক মাদ্রিদ বেতারের হিস্ট্রিতে এই জিনিসটা ততটুকু সিগনিফিক্যান্ট যতটুকু রিয়াল মাদ্রিদের জন্য 14টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 14তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির জন্য কম্পিট করতে যাওয়াটা যতটা সিগনিফিক্যান্ট। দ্যাটস অল ফ্রম মি। আমার জন্য জিনিসটা এরকম, যেমন আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এত কিছু ম্যানেজ করেন কিভাবে। সো ওইটার ইফ someone has watched The Office, the answer is very easier. To quote Michael Scott, somehow I manage. And other than that, আমার জন্য মাদ্রিদ বেতারের অ্যাক্টিভিটি তো লাইক ইট হ্যাজ অলমোস্ট বিকাম সেকেন্ড নেচার। সো আমাকে যখন অ্যাকচুয়ালি কেউ প্রশ্ন করে যে প্রফেশনাল কাজের পাশাপাশি পার্সোনাল লাইফের পাশাপাশি কিভাবে লাইক আই ডু সাম মিউজিক এজ ওয়েল, ওই সবকিছুর পাশাপাশি কিভাবে এটা ম্যানেজ করা হয়, honestly I don't really have a good answer to that, because the actual answer is somehow I manage, and I don't really know how. আমার কাছে জিনিসটা আমি দায়বদ্ধতা শব্দটার মধ্যে হয়তো একটু নেগেটিভিটি আছে, I'm not at the moment finding a better word, but এই জন্য দায়বদ্ধতা ওয়ার্ডটা ইউজ করছি। আমার সবসময় মনে হয় যে না, একটা দায়বদ্ধতা আছে, মাদ্রিদ বেতারের ফ্যানরা ওয়েট করছে কোনো না কোনো কন্টেন্টের জন্য, এবং সেটা আমাদের দায়িত্ব প্রডিউস করা, বিকজ উই হ্যাভ কাম আপ অ্যাজ এ প্ল্যাটফর্ম। আমরা যেহেতু প্ল্যাটফর্ম হিসেবে গ্রো করছি এবং গ্রো করছি মানুষের জন্য, মানুষকে কিছু একটা রিটার্ন করা, ইটস অলওয়েজ অন আস। সো সেটার জন্য অ্যাকচুয়ালি সামহাউ আই ম্যানেজ, এবং এই ম্যানেজ করতে করতে মাদ্রিদ বেতার এখন পর্যন্ত যতটুকু এসেছে, আমরা যেই ধরনের ইমোশনস একসাথে দর্শকদের সাথে এবং আমরা তিনজন একসাথে ভাগাভাগি করে লাইভ স্ক্রিনে শেয়ার করতে পেরেছি, এবং ওই ইমোশনের সাথে আজকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো একটা ম্যাচের ইমোশন যখন যুক্ত হয়, তখন এটার পরিধিটা আসলে অনেক অনেক বেশি বেড়ে যায়, এবং এই বেড়ে যাওয়া পরিধির অনেকটা মানে কি বলবো, অনেকটা ক্রেডিটই হচ্ছে আমাদের দর্শকদের আবারও যেটা জিসান বললো ধন্যবাদ। আমাদের কথা শুনে মনে হতে পারে আমরা এপিসোড শেষ করে ফেলছি, জিনিসটা এরকম না, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমরা উই আর জাস্ট গেটিং, আমরা একটা ছোটখাটো ভেন্টিং মেশিন করে নিলাম, ইমোশনাল ভেন্টিং মেশিন করে নিলাম। সো নাও লেটস কাম টু দ্য গেম। এরিক, তোমাকে দিয়ে শুরু করতে চাই, বিকজ ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড ইউরোপ। আমরা আজকে যেমন আমি ইউএন ম্যাকটিয়ার একজন মাদ্রিদ ভিত্তিক সাংবাদিক আছেন, তিনি ম্যানেজিং মাদ্রিদের সাথে কাজ করেন, তিনি আসলে অ্যাথলেটিকো মাদ্রিদ ফ্যান, কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের ম্যাচ হচ্ছে সবসময় স্টেডিয়ামে গিয়ে কভার করেন অনেক সময়। সো ইয়ান ম্যাকটিয়ার বলছিলেন যে আজকের মাদ্রিদে কোনো ম্যাচ না, কোনো ট্রফির সেলিব্রেশন না, অ্যান্ড হি হ্যাজ বিন লিভিং ইন মাদ্রিদ ফর অলমোস্ট অল হিজ লাইফ। এবং তার কিছুক্ষণ আগে একটা টুইট দেখলাম যে he has never seen so many people in the streets of Madrid before any game or after any game, এবং খেলাটা কিন্তু মাদ্রিদেও না, খেলাটা হচ্ছে প্যারিসে। এবং আমি প্রিটি শিওর লিভারপুলের অনেক সমর্থক এই মুহূর্তে প্যারিসে আছেন, মাদ্রিদ থেকে প্রচুর সমর্থক প্যারিসে এই মুহূর্তে গিয়েছেন। আমার অ্যাটলিস্ট যেমন আমি কিন্তু ইভেন মাদ্রিদ বেতার শুরু হওয়ার আগেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগের এইসব মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা দর্শক হিসেবে সবসময় ফলো করা হয়েছে, ঘাটাঘাটি করা হয়েছে, লেখা পড়া হয়েছে, কিন্তু আই রিয়েলি কান্ট রিমেম্বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হাইপড আপ অ্যাজ মাচ অ্যাজ দিস ওয়ান। এটার একটা কারণ কি, যেমন জিদানের আন্ডারে বাই দ্য টাইম উই 1 hour 12 এর পরেরটা হয়ে গেছিল যে আচ্ছা ফাইনালে গিয়েছে মানে জিতবেই মনে হয়, এটা তেমন কোনো বিষয় না, জিতবে। বাট এই যে আমাদের আবার 4 বছরের একটা গ্যাপ, 4 বছরের গ্যাপের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসা, এবং এই ম্যাচের যে কভারেজ মাদ্রিদ ভিত্তিক মিডিয়াগুলো করেছে, লিভারপুল ভিত্তিক মিডিয়াগুলো হচ্ছে লিভারপুলকে অনেক ভালো মতো কভার করেছে, দ্য টোটাল হাইপ দ্যাটস বিন বিল্ট টুয়ার্ডস দিস গেম ইজ বিটুইন দ্য two European royalties. Real Madrid, of course, the most royalest of royalties, and then Liverpool is also a team that has the pride to wear the badge of honor on their sleeve. So
এই যে দুই ইউরোপিয়ান রয়্যালটির মধ্যে খেলা এবং এটাকে ঘিরে যে হাইপ, এটা আমার কাছে লাইক ইটস অলমোস্ট আনপ্রেসিডেন্টেড টু বি অনেস্ট। যত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আমি এখন পর্যন্ত দেখেছি, তোমার কাছেও কি জিনিসটা একই রকম মনে হয় কিনা, বা অর ইউ হ্যাভ এনি অল্টারনেটিভ থটস অন দ্যাট? দুইটা কথা, একটা হচ্ছে আজকের ফাইনালের আউটপুট যাই হোক না কেন, এই দুই দলের মিলিত চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি সংখ্যা হচ্ছে 20, এন্ড দিস ইজ আ হিউজ নাম্বার। এই রকম ভাবে এতবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা, এটা আসলে অন্য বেশিরভাগ দলের, বেশিরভাগ দেশের জন্যই এত আসলে এরকম কোনো কিছু হয়। আমরা যদি চিন্তা করি যে ফ্রান্সের সবগুলো টিম মিলিয়ে যতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সবগুলো টিম যোগ করার পরে একবার আর দুইবার আই থিংক এক্স্যাক্টলি না না, one French team won the Champions League and it was taken away, so you can call it zero without any problem. হ্যাঁ এক্স্যাক্টলি, সো ইটস অ্যাস্টন ভিলা তার চেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এসেনশিয়ালি। সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ দ্যাট চ্যাম্পিয়ন্স লিগ বেশিরভাগ দলের, বেশিরভাগ ক্লাবের কাছে হচ্ছে আরাধ্য একটা ব্যাপার, বেশিরভাগ এলাকার কাছে একটা, মনে করো একটা দেশে কিছু এরিয়া আছে, সেসব এরিয়ার কাছে একটা বড় রকম ব্যাপার যে ওকে উই হ্যাভেন্ট বিন এবল টু উইন চ্যাম্পিয়ন্স লিগ। দেয়ার আর সো মেনি লেজেন্ডারি স্টেটাস ওয়ালা টিম যারা এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান ট্রফি জিতেনি, যেমন রোমা এই 2 দিন আগের আগ পর্যন্ত দে হ্যাভেন্ট ওয়ান এনি ইউরোপিয়ান ট্রফিজ। তো চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করতে পারাটা এটা একটা অনেক বড় পেডিগ্রির ব্যাপার। হোসে মরিনোর একটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আমি আসলে গত প্রেস কনফারেন্সে শুনে আসলে যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে তুমি ইউরোপা লিগ বলো আর কনফারেন্স লিগ বলো আর চ্যাম্পিয়ন্স লিগ বলো, ফার্স্ট রাউন্ডের পরে, গ্রুপ রাউন্ডের পরে তোমার কম্পিটিশন লেভেলটা না অনেকটা নর্মালাইজড হয়ে যায়, মানে ইট কাইন্ড অফ বিকামস মোর ইকুইভ্যালেন্ট। কারণ সবাই জানে যে ইউ নিড টু উইন সে অনলি আ হ্যান্ডফুল অফ গেমস, you need to have only a handful of minutes of brilliance and then you can stay in the shell. তুমি যখন এইরকমই এরকম একটা অ্যাটিটিউডের দিকে চলে যাও, তখন আসলে this becomes larger than a lot of other trophies. ইউরোপের কনটেক্সট থেকে আমরা আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপকে তেমন একটা গোনায় ধরি না, যেটা যেরকম সাউথ আমেরিকান আরো বেশি গোনায় ধরে, বা আমরা হচ্ছে উয়েফা সুপার কাপ, কাপ উইনার্স কাপ, এদেরকে মূলত কখনোই গোনায় ধরতাম না সেরকম করে। কিন্তু যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ হ্যাজ দ্যাট ভাইব দ্যাট ওকে অনলি দ্য elite of the elites can sit in that club, only the elites of the elite can actually go there and be like আমরা আসলে একটার বেশি না, দুটোর বেশি না, we have, that is how you prove that you have been a club in a country which has been stable long enough to have a league in which you have won this multiple times. There are a lot of countries who has not been that stable over the last few years. So এইসবের দিক থেকে মিলিয়ে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে this is just like when it comes to Champions League, ইউরোপের কয়েকটা শহর বা ইউরোপের কয়েকটা জায়গা, these are really completely different than everywhere else, and মাদ্রিদ তাদের মধ্যে একটা। আমরা এই একটা বিষয় নিয়ে প্রায় কথা বলি যে মাদ্রিদের ভিতরে যতগুলো মাদ্রিদের সমর্থক আছে, তার চেয়ে বেশি সমর্থক হচ্ছে মাদ্রিদের বাইরে থাকে, এবং স্পেনের ভিতরেও লাইক স্প্যানিশ স্পিকিং রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের চেয়ে নন স্প্যানিশ স্পিকিং রিয়াল মাদ্রিদ সাপোর্টার অনেক অনেক বেশি। তো যে কোনো মানুষ, যে কোনো রিয়াল মাদ্রিদ সাপোর্টার যে একবার তোমার রাত জেগে হলেও হচ্ছে তোমার রবার্তো কার্লোস থেকে শুরু করে যে কারো খেলা দেখতে চেয়েছে, সে জীবনে কখনো না কখনো ইউরোপে আসলে যাইতে, তোমার মাদ্রিদে যেতে চাবেই। আমি বার্সেলোনা ফ্যানকে রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামের ভিতরে ঢুকে রিয়াল মাদ্রিদের তাদের ট্রফি রুমের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখেছি। ইনফ্যাক্ট আমি তার ছবিটা তুলে দিয়েছি। আমি লাইক ইয়েস, লাইক প্লিজ নিজেদের নাই অন্যদেরটা দেখে সুবিধা, ইটস লাইক ইট ইজ হোয়াট ইট ইজ। তো এরকম কেন মানুষ এটা করে? কারণ হচ্ছে a lot of clubs, a lot of teams, a lot of supporters, they actually don't know what it is to be a club that has this high amount of European pedigree. তো এটার জন্যই মাদ্রিদের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু মাদ্রিদের স্টেডিয়াম নয়, কিন্তু মাদ্রিদের স্টেডিয়াম ইজ লাইক আ ম্যাগনেট, যেটার জন্য মানুষ মাদ্রিদে আসে। দে স্পেন্ড সাম টাইম নিয়ার দ্য স্টেডিয়াম এন্ড দেন দে মুভ অন টু দ্য থিংস, টু আদার প্লেসেস ইন স্পেন। সো দিস ওয়ার্কস অ্যাজ আ ডাবল ফিল্টার, এভাবে যে তুমি প্যারিসে যেরকম করে হচ্ছে, ফ্রান্স যেরকম একটা ট্যুরিজম ভিত্তিক দেশ, মাদ্রিদ ইন দ্যাট ওয়ে, স্পেন সেলস মাদ্রিদ অ্যাজ দেয়ার crown jewel, যে মাদ্রিদে এসে মাদ্রিদ স্টেডিয়াম দেখো, then spend money in anywhere else as well. So that's why you see a more pro Madrid or Madrid oriented fan base. I know someone who has just been to Barcelona 3 দিন আগে, so I was asking that acha the Barcelona gye what did you do, did you go to Camp Nou? And he was like, yeah, Camp Nou was cool, but then again like nothing beats
say Valdebeba or nothing beats the area that surrounds the Madrid stadium, because you go there, you know that the royalty is in the air. Madrid stadium আশেপাশে গেলে মনে হবে যে ওকে there is the stadium. তোমার স্টেডিয়ামটা এত বড়, দূর থেকে মানে তুমি বেশ দূর থেকে জানতে পারবা যে there is a menacing structure towards you. It's like looking in front of a mountain. And it's becoming even more menacing now that the renovations are going on. রেনোভেশনের পরে তো যাওয়ার দরকারই ভয়াবহ। I have a plan to take you with me রেনোভেশনের পরে 2-3 বছর, Hopefully someday. এবং কিষানকেও বগলে ধরে নিয়ে যাবো সাথে। তো হ্যাঁ, তো দ্যাটস হোয়াট আই হ্যাভ বিন থিংকিং, লাইক তোমার মাদ্রিদের খেলা না হলো মানুষ আজকে মাদ্রিদের মাঠে থাকবে, মাদ্রিদের রাস্তায় থাকবে, কারণ দিস ইজ আ সেলিব্রেশন, এবং এই সেলিব্রেশনটা শুধুমাত্র মাদ্রিদ, লিভারপুল, মিলান এরকম 2-3টা জায়গা ছাড়া এই সেলিব্রেশনটা আসলে আর কোথাও হয় না। দিস ইজ দ্য মোস্ট ইউনিক অফ সেলিব্রেশন দ্যাট উই আর গোনা বি সিইং টুডে। অলরাইট জিসান, তোমার কাছে যেই প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে এই আমরা প্রত্যেকটা বড় স্টোরির ভিতরেই কিন্তু কিছু ব্যাক স্টোরি থাকে, কিছু ছোট ছোট স্টোরি থাকে। যেমন আমরা যদি আজকের আমাদের প্রতিপক্ষের স্টোরিটার কথা বলি, তারা যেমন আজকে তাদের একটা মিশন হচ্ছে তোমার অবভিয়াসলি তারা যদি আজকে জয়ী হয় তাহলে এসি মিলানকে তারা ধরবে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফির ক্ষেত্রে, চ্যাম্পিয়ন্স লিগের 7 নম্বর ট্রফি। আমরা যদি আবার রিয়াল মাদ্রিদের কথা ধরি, অবভিয়াসলি আমরা যদি জিতি তাহলে দ্বিতীয় সর্বোচ্চ যারা আছে তাদের থেকে ডাবল ট্রফি, এটা একটা মোটিভেশন। এছাড়া আমরা কার্লো আনচেলত্তির কথা যদি বলি, একমাত্র কোচ হিসেবে 4টা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ হবেন, এটা একটা মোটিভেশন আছে। আমাদের ক্লাবের অনেক প্লেয়ারই আছেন, নাচো থেকে শুরু করে কারভাহাল, লুকা মডরিচ, টনি ক্রুজ, যদিও টনি ক্রুজ একটা ট্রফি বায়ার্ন মিউনিখের সাথে জিতেছেন, করিম বেনজেমা, এরা সবাই কিন্তু হচ্ছে তোমার তাদের 5 নম্বর চ্যাম্পিয়ন্স লিগের জন্য অপেক্ষা করছেন। আমি এটা মাস্ট বলতাম, এখনই অ্যাড করে দিই, এটা অনেক ক্লাবের চেয়ে বেশি। হ্যাঁ, অনেক ক্লাবের থেকে বেশি, এবং লাইক যেমন জিতলে বার্সেলোনার সমান, সো ইটস লাইক বার্সেলোনার 115 বছরের সমান হবে এটা, মানে আজকে জিতুক আর যে দিনই 14 নাম্বার জিতুক। সো এই সবকিছুর মধ্যে তোমার মনে হয় যে মানে কোন মোটিভেশনটা ভারী হওয়ার চান্স বেশি, বাট তোমাকে যদি চুজ করতে হয় যে উইচ মোটিভেশন উড ইউ রাদার পিক অ্যাজ আ ফ্যান, উইচ ওয়ান উড ইউ রাদার পিক, এটা নিয়ে যদি একটু আমাদের বলি। আমার মোটিভেশনটা বলে, আমার মোটিভেশনটা একটু লম্বা। আমার মোটিভেশনটা হলো এরকম যে বাংলাদেশের মানুষ না, আসলে আমাদের উপমহাদেশের মানুষের একটা মাইন্ডসেটের সমস্যা আছে, এটা আমি মনে করি, অ্যাজ আ টিচার মনে করি। আমি আমার স্টুডেন্টদেরকে ওই কথাটা মাঝে মাঝে বলি যে আমরা আসলে এক্সেলেন্ট কোয়ালিটির জিনিসপত্র পছন্দ করি না, মানে আমরা মোর অফ আ ট্রাই করেছে পারে নাই এরকম ধরনের রোমান্টিসিজমে ভুগতে খুব মজা পাই, এটা আমাদের মানে একটা জাতীয় রোগ। তো এই জিনিসটার কারণে যেটা হয় যে একদম শেষ পর্যন্ত, মানে এই যে রিয়াল মাদ্রিদের যে মেন্টালিটি আছে না, যে 90 মিনিট পর্যন্ত আমি জিনিসটাকে টেনে নিয়ে যাব, 90 মিনিটের পরও আমি আমার সবকিছু দিয়ে ফাইট করবো, বিকজ নাথিং ইজ ইম্পসিবল, এই জিনিসটাই আসলে একটা এক্সেলেন্ট প্রতিষ্ঠান তৈরি করে, একটা এক্সেলেন্ট মাইন্ডসেট তৈরি করে, একটা এক্সেলেন্ট লিগাসি তৈরি করে। এই জিনিসগুলোর কারণেই যারা রিয়াল মাদ্রিদ সাপোর্টার হয়েছে কোনো কারণে, আই থিঙ্ক এই জিনিসটার সাথে এদের প্রত্যেকে কানেক্ট করতে পারে, বিকজ আমাদের তো আসলে পাড়ার ক্লাব বলতে কিছু নাই, আমরা তো আসলে জাস্ট ক্যানট জাস্ট লুক আপ টু আ ক্লাব এন্ড সে ওকে আমি এটাই সাপোর্ট করতে হবে আমাকে, বিকজ আমার বাড়ির পাশে ওদের স্টেডিয়াম। আমাদের প্লথেরা অফ অপশন আছে চুজ করার জন্য, যে কোনো ক্লাব আমরা চুজ করতে পারতাম। উই চোজ দিস বিকজ এই এক্সেলেন্সের সঙ্গে এই মানুষগুলা কোনো না কোনো ভাবে নিজেদেরকে রিলেট করতে পারছে। তো এই এক্সেলেন্সের আসলে এই এক্সেলেন্সের একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। এক্সেলেন্টের সুবিধাটা অলরেডি এরিক বলে ফেলছে। সুবিধাটা এরকম যে আমরা যখন এই ক্লাবের ট্রফি রুমে যাচ্ছি, আসলে সবার তো যাওয়ার সৌভাগ্য হয় নাই, আমরা যারা যাই নাই তারাও যারা দেখেছি, মানে এই জিনিসটা এত গ্র্যান্ড, এত মেনেসিং যে এই জিনিসটার সাথে আসলে অন্য কোনো ক্লাবের কোনো সাকসেসেরই কম্পেয়ার করা যায় না। তো আমাকে একজন যে কোনো ক্লাবের একটা সাপোর্টার, এক্স ক্লাবের একটা সাপোর্টার এসে যদি বলে যে আমার ক্লাব আমি একটা সাপোর্ট করি এবং আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি ওকে বলতে পারি যে ইউ থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, বাট আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানি এবং স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করতে পারি যে আমার ক্লাব ইজ অ্যাকচুয়ালি দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ ইউরোপিয়ান ফুটবলের হিস্ট্রিতে who is the most successful club in the world, if you search it on Google it will only show one name, এবং আগামী 6 বছর যদি কোনো একটা পার্টিকুলার দল টানা ট্রফি জেতে এবং রিয়াল মাদ্রিদ একটাও ট্রফি না জেতে, অনলি দেন এই ধরনের সিচুয়েশন চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটা কতটা অ্যাবসার্ড একটা চিন্তা আই থিঙ্ক এতদিনে সবাই জানে, এবং অনলি একটা টিম
3 বার এবং তার বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ টানা জিতেছে। উই অল নো হুইচ টিম দ্যাট ইজ। সো এই 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 জিনিসটা যাদেরকে ড্রাইভ করে, এটা যে ইনস্টিটিউশনকে ড্রাইভ করে, আই থিঙ্ক তাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে নিজের সাথে কম্পিট করা। এই যে আমরা বলছি যে 14 নাম্বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা, এটা একটা রেকর্ড। কার রেকর্ড ভাঙা? এটা রিয়াল মাদ্রিদের রেকর্ড ভাঙা। দে হ্যাভ আ রেকর্ড অফ 13 চ্যাম্পিয়ন্স লিগ। এবং আমি এরপরে যতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবো প্রত্যেকবারই ইট উইল বি ব্রেকিং আওয়ার ওন রেকর্ড। আই থিঙ্ক এটার চেয়ে বড় কোনো মোটিভেশন একটা ক্লাবের থাকতে পারে না, বিকজ the idea যে চ্যাম্পিয়ন্স লিগ একটা অবসেশন for everyone in Real Madrid. Why would that be obsession? Because you have the most number of trophies. It shouldn't be an obsession, but এটা obsession with excellence. So obsession with excellence rather than having obsession with other teams, I think এটাই হওয়া উচিত যে কোনো এক্সেলেন্ট জিনিস তৈরি করার মোটিভেশন। এবং আমি যেহেতু টিচার হিসাবে কি মনে করি এটা থেকে শুরু করেছিলাম, আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের নিজের লাইফে সে যেটাতে ভালো তার এই এক্সেলেন্সটার পিছনেই নিজের সময়টা দেওয়া উচিত। এবং আমি অ্যাজ এ সাপোর্টার যেহেতু এই এক্সেলেন্সের পিছনে দৌড়াতে পছন্দ করি, আই থিঙ্ক উই অল ডু অ্যাট সাম এক্সটেন্ট। আই থিঙ্ক এটাই হওয়া উচিত মোটিভেশন। এবং কার প্রতিশোধ, কার আম, কার ছালা, কাকে সাইন করাতে পেরেছি, কাকে করাতে পারি নাই, ইত্যাদি ইত্যাদি সবকিছুর উপরে এই ট্রফিটা আমরা সবচেয়ে বেশিবার তুলে ধরেছি, এবং আজকে যদি আবার তুলে ধরি তাহলে আমরা এগেইন সবচেয়ে বেশিবার তুলে ধরবো। আই থিঙ্ক এর চেয়ে বড় কোনো মোটিভেশন থাকার কোনো কারণ নাই। আমরা একটু লাইটার সাইড অফ থিংস এ যাই। আমি একটা ছবি দেখাতে চাই দর্শকদের। এই যে like I don't know how Florentino made this guy smile beside him, but মানে ফ্লোরেন্তিনো অ্যাকচুয়ালি হি ক্যান ডু স্টাফ। মানে এই যে দেখো, যেই লোকটা তার নামও সহ্য করতে পারে না, মানে সেই লোকের হাতে সে রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের মডেল একটা ধরিয়ে দিয়ে সে হাস্যমুখী। এবং লাইক লুক এট ফ্লোরেন্তিনোস ফেস, মানে লাইক look at Florentino's face. He did something here. He did something. He said something. He did something. He did some like some sort of shithousery. আমি আজকে সকালে উঠে প্রথমে এই ছবিটা দেখেছি। আমি লাইক হোয়াট? এতো এবং যতদূর জানলাম যে পিএসজি প্রেসিডেন্টকে হচ্ছে এই ইয়েতে এই ডিনারটায় আমন্ত্রণ জানানো হয়েছিল, বিকজ হি ইজ অলসো দ্য ইসিএ প্রেসিডেন্ট, এবং প্যারিসে ফাইনাল হচ্ছে। সো পিএসজি প্রেসিডেন্ট এই ফাইনালে মানে এই ডিনারে আসে নাই। সো এই যে আসে নাই, এর মধ্যে পেরেজ আসলে কি করে ফেলছে এই ইউএফএ প্রেসিডেন্টের সাথে, উই উইল প্রবাবলি গেট টু নো দিস ইন 6 months or আমি এখানে একটা শাউট আউট দেই, যেহেতু উই আর টকিং অ্যাবাউট লাইটার থিংস। সো একটা পেজ ছিল মুরগির খাবার থেকে মরিনহো বলছি। আই থিঙ্ক দে হ্যাভ ফিচার্ড দিস ইমেজ এন্ড দে হ্যাভ আ ভেরি হিলারিয়াস ক্যাপশন। তো আমি ওই সেন্টিমেন্টের সাথে একমত যে আসলে কোন জিনিস মানে রিয়াল মাদ্রিদ কোনো কিছু করলেই তো আমরা সবাই মনে করি যে আমরা জিনিসপাতি কিনে ফেলতে যাচ্ছি। সো just staying on the lighter side, we have a lot of money now. We can actually afford to, but I think ম্যাচের শুরুর আগেই বলে নিলাম, ডিসক্লেমার দিয়ে নিলাম, কারণ যাই হোক না কেন ফলাফল আমাদের ফেভারে আসলে you will get to listen a lot of these from many people. Yes, true. আমরা আস্তে আস্তে হচ্ছে আজকের ম্যাচের আলোচনায় যাই। দুই দলের যদি আমি ফিটনেসের অবস্থা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আমি অন্য একটা পডকাস্ট শুনছিলাম, সেখানে রিয়াল মাদ্রিদের ফিটনেস নিয়ে কিছু কথা বলা হচ্ছিল যে প্রবাবলি দিস ইজ দ্য ফিটেস্ট রিয়াল মাদ্রিদ সাইড ahead of a Champions League final in our recent memory. এটার কারণ কি? 2014 সালের ফাইনালে আনচেলত্তি যেমন পরে এডমিট করেছেন যে বেনজেমা, রোনাল্ডো, বেল তিনজনই ইনজুরিতে ছিলেন এবং তিনি তিনজনকে নামিয়ে দিয়েছেন, এবং মার্সেলো ইনজুরিতে ছিলেন, তিনি 55 মিনিট পর মার্সেলোকে নামিয়ে দিয়েছিলেন। সেটা গেল 14 কথা। 2016 ফাইনালে হচ্ছে বেলের কিছু নিগেল ছিল, বাট স্টিল তাকে স্টার্ট করানো হয়েছে এবং তিনি 120 মিনিট অ্যাকচুয়ালি খেলেছেন, এবং ওই ফাইনালে আবার মাঝখানে কারভাহাল ইনজুরিতে পড়ে যান। 17 এর ফাইনালে গ্যারেথ বেল কিন্তু তখনও হিজ এ রেলেভেন্ট ফার্স্ট 11 ফিগার, এবং ওই ফাইনালে কার্ডিফে খেলা হচ্ছিল, হুনোস প্রবাবলি তিনি ফুললি ফিট থাকলে তিনি ওই ম্যাচ স্টার্ট করতেন, যদিও তিনি শেষ দিকে নেমেছিলেন এবং একটা গোলের চমৎকার সুযোগও পেয়েছিলেন। আমরা যদি 18 এর ফাইনালের কথা বলি, সেখানেও গ্যারেথ বেল এগেন হি স্টার্টেড ফ্রম দ্য বেঞ্চ, প্রবাবলি ইফ আই রিমেম্বার কারেক্টলি অফ সাম কাইন্ড অফ সেকেন্ড হাফে সাম কাইন্ড অফ ইনজুরি ইস্যুর কারণেই হচ্ছে তিনি এগেইন স্টার্ট করেন এবং নেমে হি চেঞ্জ দ্য গেম অন হিজ ওন অফ কোর্স। বাট এই সবকিছু যদি বাদ দিই, এই 2022 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু রিয়াল মাদ্রিদ একেবারে, যেটা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত দলে কোনো ধরনের ছোটখাটো ইনজুরিরও খবর নেই। ইটস এ ভেরি গুড নিউজ ফর আস। আমরা অপটিমাম ফিটনেস হচ্ছে এই ম্যাচে আসতে পেরেছি। অন দি আদার ক্যাম্প, যদিও ইয়র্গেন ক্লপ বলেছিলেন যে
থিয়াগো মনে হয় না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারবে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ছিল। থিয়াগো কালকে ওইটা নিয়ে আমি আগে থেকে শিওর ছিলাম। হ্যাঁ সে ওইটা 100% একটা সম্পূর্ণ ফালতু মিথ্যা কথা ছিল। থিয়াগো হচ্ছে কালকে শুধু তো সে ফিটই না, সে হচ্ছে বিভিন্ন অ্যাক্রোব্যাটিক ওই টাচ নেওয়ারও তার ছবি পাওয়া গেছে। সো থিয়াগো ইজ কমপ্লিটলি ফিট। এবং ফ্যাবিনহোর ছোটখাটো একটা ইনজুরি ছিল, ফ্যাবিনহো কিন্তু ওই ইনজুরি মানে এই ম্যাচের অনেক আগে আসলে তিনি সেরে উঠেছেন, এবং ফ্যাবিনহোর আসলে আগে থেকে স্টার্ট করার কথা। লিভারপুলের অনলি ডাউট ছিল যে থিয়াগো স্টার্ট করবেন কি করবেন না। থিয়াগো ইজ নাও ফিট। সো একজন কমেন্ট করেছেন হ্যাজার্ড ফিট মানে সবই ফিট। এটা একটা খুবই ভালো ইন্ডিকেটর। তোমার রিয়াল মাদ্রিদের ফিটনেস স্কোয়াড আসলে বোঝার জন্য ওই তোমার ড্যাশবোর্ড যদি আমরা বানাই, ড্যাশবোর্ডে খালি একটা এন্ট্রি থাকবে, সেটা হচ্ছে হ্যাজার্ড ফিট অর ইনজুর্ড। সো আমরা যদি শেয়ার ফিটনেসের কথা বলি, দুই দলই মোটামুটি অপটিমাম ফিটনেস, গুড ফিটনেস হচ্ছে এই ম্যাচ খেলতে এসেছে। রিয়াল মাদ্রিদ হ্যাজ অবভিয়াসলি ট্রাভেলড উইথ দেয়ার এন্টায়ার স্কোয়াড। এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস, যেমন আমরা গতকালকে ট্রেনিং এ দেখতে পেরেছি, অনেকে প্রশ্ন করছেন হ্যাজার্ডকে কোনো মিনিট দেওয়া হবে কিনা। হ্যাজার্ডকে মিনিট দেওয়া হবে না এটার ব্যাপারে আমি নিশ্চিত দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে হ্যাজার্ড সাধারণত যখন জানে সে পরের ম্যাচে খেলবে, সে একটা হেয়ার কাট নেয়। এই ম্যাচের আগে সে কোনো ধরনের হেয়ার কাট ছাড়া চুল যেমন ছিল সেটা নিয়েই প্যারিসে চলে গেছে। এটা হচ্ছে এক নম্বর রিজন। আর দ্বিতীয় রিজন হচ্ছে কালকে রিয়াল মাদ্রিদ নিজেদের মধ্যে হচ্ছে একটা মিনি ম্যাচ খেলেছে একটু শর্ট এন্ড পিচে। সেখানে 6 জন প্লেয়ারকে ওই ম্যাচে খেলানো হয়নি। তারা হচ্ছেন হেসুস বায়েহো, গ্যারেথ বেল, লুকা জোভিচ, মারিয়ানো, এডেন হ্যাজার্ড এবং আরেকজনের নাম আমি মনে করতে পারছি না, ইসকো আরেকজন হচ্ছেন ইসকো। সো এই 6 জন আসলে প্লেয়ারদের নিজেদের মধ্যে ভাগাভাগি করে যে ম্যাচটা খেলা হয়েছে, সেই ম্যাচটায় আনচেলত্তি এই 6 জনকে রাখেনি। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস ভেরি আনলাইকলি যে এই 6 জনের কাউকে হচ্ছে আজকের ম্যাচে একেবারে যদি মানে হেইল মেরি সিচুয়েশন না হয় তাহলে কোনো সুযোগ দেওয়া হবে। সো এই তো গেল আমাদের স্কোয়াডের অবস্থা। আমার মনে হয় আমরা আজকে পডকাস্টটা করতে করতে এক সময় রিয়াল মাদ্রিদের অফিসিয়াল স্টার্টিং লাইনআপটা এসে যাবে। সো এই কারণে হচ্ছে আমি এখনই রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11টা নিয়ে আলোচনা না করে লিভারপুলের স্টার্টিং 11টা নিয়ে আলোচনা করি। লিভারপুল অলসো অফিসিয়ালি হোম টিম, যেহেতু তাদের নামটা লেফট সাইডে, দে ওয়ার ড্রন অ্যাজ দ্য হোম টিম। এরিক, তোমার কাছে আসতে চাই সরাসরি। লিভারপুলের স্টার্টিং 11ও আমরা মোটামুটি 10 জনকে জানি কারা স্টার্ট করবেন। আলিসন গোলে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং অ্যান্ডি রবার্টসন 2 ফুল ব্যাক, কোনাটে এবং ভার্জিল ভ্যান ডাইক 2 সেন্টার ব্যাক, এবং মিডফিল্ডে খেলবেন থিয়াগো, ফ্যাবিনহো এবং নাবি কেইটা, এবং ফরওয়ার্ড লাইনে লুইস দিয়াস, মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে। আমি লিভারপুলের স্ট্রাকচার এবং বিল্ড আপ নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব, বাট ইফ থিয়াগো অ্যাকচুয়ালি ডাজন্ট মেক ইট, যদি আমরা শেষ পর্যন্ত দেখি স্টার্টিং 11-এ তাকে রাখা হয়নি, থিঙ্কিং অ্যাবাউট হিজ লাইক লং টার্ম ইনজুরি অর সামথিং, সেখানে কি মানে জর্ডান হেন্ডারসনই একমাত্র নাম যিনি মিডফিল্ডে আসতে পারেন, না ডু ইউ সি এনিওয়ান এলস টেকিং দ্যাট স্পট? আচ্ছা, ফার্স্ট অফ অল এই লিস্টের সাথে আমি দুইজনের কথা অ্যাড করতে চাই যারা হচ্ছে আমার মত অনুসারে তাদেরকে আমি আসলে খেলতে নাও দেখতে পারি। একজন হচ্ছে তোমার কোনাতে এবং আরেকজন হচ্ছে নাবি কেইতা। তো কোনাতের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে হি ইজ ভেরি গুড ইন দ্য বল অ্যান্ড হি হ্যাজ লাইক গ্রেট ড্রিবলিং অ্যাবিলিটি, হি হ্যাজ ট্রেমেন্ডাস স্পিড টু ক্যাচ আপ টু এনিওয়ান রানিং। এখানে এনিওয়ান রানিং বলতে আমি আসলে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর কারো নাম বলছি না। তো সে কেন আমি আসলে কোনাতের বদলে মাতিবকে তোমার হচ্ছে চিন্তা করছি, কারণ মাতিব ইজ মোর টেকনিক্যালি সাউন্ড, তার ডিফেন্সের সাকসেস রেট বেশি, মাতিবেরও রিকভারি স্পিড অনেক ভালো, কিন্তু কোনাতের মতো এত বেশি ভালো না হওয়ায় ইউ ডোন্ট লাইক সি দেয়ার ইজ সাম থিংস that will etch into your memory forever. তুমি কখনো বলবা না যে রদ্রিগো হচ্ছে ইজ আ ভেরি গুড স্প্রিন্টার বিকজ ইউ হ্যাভ সিন ভিনিসিয়াস জুনিয়র। সো ইটস লাইক দ্যাট, মাতিবকে স্প্রিন্টার মনে হয় না কারণ হচ্ছে আমরা কোনাতেকে দৌড়াতে দেখি। তো ট্রেন্ট আলেকজান্ডারের রেখে যাওয়া যে স্পেসটা থাকবে, সেই স্পেসে যেহেতু ভিনিসিয়াস জুনিয়রকে খেলানো হবে এক্সপ্লয়েট করানোর জন্য, সেখানে ইউড ওয়ান্ট টু হ্যাভ সামওয়ান হু ইজ আ বিট মোর এক্সপেরিয়েন্স। তো সেই কনটেক্সট থেকে মাতিবকে এখানে আসলে আমি নিজে প্রেফার করবো, কারণ হি ইজ লাইক if you want to stop Vinicius Junior, Matip's your guy, but we'll see. নাম্বার 2 হচ্ছে নাবি কেইটাকে আজকের ম্যাচের জন্য প্রেক্ষাপটে না আশা করাটা উত্তম সিদ্ধান্ত, কারণ হচ্ছে নাবি কেইটার হিজ পকেট ইজ ইজি টু পিক। তোমার রিয়াল মাদ্রিদের সবচেয়ে পাওয়ারফুল এরিয়া হচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড, এবং সেই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডকে ঠেকানোর জন্য দুটো কাজ করা যাবে। একটা হচ্ছে থিয়াগো নাবি কেইটাকে একসাথে খেলানো, ওয়ান হ্যাজ দ্য
জেমস পিয়ার্সের ভাষায় না মাইকেল কক্সের ভাষায়, ওয়ান হ্যাজ দ্য স্মুথ টাচ অফ আ সিল্ক এন্ড দ্য আদার ওয়ান হ্যাজ দ্য জিনিয়াস টু ফাইন্ড দ্য এমটি স্পেস। কিন্তু এখানে তখন ঝামেলা যেটা হয়ে যায়, দুইজনে একটু সামনে মুভ করে, তো তোমার ফ্যাবিনোর উপরে আরো বেশি ডিফেন্সিভ ডিউটিস চলে আসে, উইচ ইজ কুল বিকজ ফ্যাবিনোর মেইন ডিফেন্সিভ ডিউটি আসলে অ্যান্টিসিপেশনের উপরে বেস করে কাজ করা। তো নাভিগেটর বদলে হেন্ডারসনকে আনলে যেটা হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডকে ঠেকানোর জন্য লিভারপুল ইজ গোনা বি মোর ডিফেন্সিভলি সলিড। আর নাভিগেটরকে খেলানোর অ্যাডভান্টেজ যেটা হতে পারে সেটা হচ্ছে 60 মিনিটের পরে যখন ইউ উড ওয়ান্ট টু হ্যাভ আ বিট মোর কন্ট্রোল, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ বিট মোর কন্ট্রোল এসেনশিয়ালি। খেলা কি হবে সত্যি কথা বলতে কারোরই খুব বেশি ধারণা নেই, এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস গেম। আর এই দুজনের বদলে ইফ ইউ হ্যাভ ওয়ান এক্সট্রা মিডফিল্ডার ইন মাইন্ড, এখানে নাম আসতে পারে তিনটা: হার্ভি এলিয়ট, কার্টিস জোনস আর জেমস মিলনার। তোমার জেমস মিলনার হচ্ছে আসলে এমন একজন খেলোয়াড়, তুমি তাকে লেফটে খেলাও, রাইটে খেলাও, লেফট ব্যাকে খেলাও, রাইট ব্যাকে খেলাও, স্ট্রাইকার খেলাও, গোলকিপার খেলাও, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাও, হি ইজ গোনা প্লে ইন এনি রোল। কিন্তু হার্ভি এলিয়ট যে এখানে আসলে এই দলে খুব বেশি স্থান পাচ্ছেন না এটা মোটামুটি নিশ্চিন্ত। তো কার্টিস জোনস অথবা জেমস মিলনার ক্যান বি ইয়োর আনাদার অপশন, and they are both great players, so it's going to be interesting. আর ফ্রন্টে যেটা কথা বললা সেটা হচ্ছে লুইস দিয়াজ অন দ্য রাইট সাইড, Luis Diaz on the left side, Salah on the right. Oh my bad, Salah on the right side আর Mane in the center. তো দিস ইজ আ ফ্রেশ মেথড, এবং ডিয়েগো জোটার এই মৌসুমের পারফরমেন্স প্রথম হাফে অনেক ভালো ছিল, 20টার বেশি গোল এবং প্রায় 10টার কাছাকাছি অ্যাসিস্ট, কিন্তু সেকেন্ড হাফে তার আসলে পারফরমেন্স ডিপ করা শুরু করেছে, স্পেশালি লুইস ডিয়াজের ট্রান্সফারের পরে। তো তাকে আসলে না দেখাটা হচ্ছে একটু লাইক ইটস গোনা বি এক্সপেক্টেড। তো হ্যাঁ, এই হচ্ছে আমার এসেনশিয়ালি দুটো পয়েন্ট, নাবি কেইটা এবং ইব্রাহিমা কোনাতে। অলরাইট, থ্যাংক ইউ এরিক। জিসান, তোমার কাছে যে প্রসঙ্গে আসবো, আমি দর্শকদের জন্য একটা চার্ট দেখাচ্ছি স্ক্রিনে। এটা হচ্ছে লিভারপুলের এই চ্যাম্পিয়ন্স লিগ সিজনের নকআউট রাউন্ডে এক্সপেক্টেড থ্রেট হচ্ছে বেসিক্যালি অ্যাটাকের পোটেন্সি বলি, বা এক্সপেক্টেড থ্রেট ইজ হোয়াট ইট সাউন্ডস লাইক বেসিক্যালি। সো এবং এই ম্যাপটায় আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার লিভারপুলের যেই পাসগুলো সবচেয়ে বেশি ডেঞ্জার ক্রিয়েট করেছে ওই পাসগুলোর এন্ড লোকেশন কোথায় ছিল, কোথায় প্লেয়াররা ওই পাসগুলো বেসিক্যালি রিসিভ করেছে। এই পাসগুলো ম্যাক্সিমাম রিসিভ করেছে তোমার দুই পাশে, তুমি যেরকম লাইটার কালার্স যেটা দেখতে পাচ্ছ, অ্যান্ডি রবার্টসন, লুইস দিয়াস আর মানে বাম সাইডের গুলো, ডান সাইডের গুলো হচ্ছে মোহাম্মদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তারা এই পাসগুলো সবচেয়ে বেশি রিসিভ করেছে। সো লিভারপুলের জিসান সমস্যা যেটা, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে লিভারপুলের সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের যেমন তোমার একটা উইং খুব বেশি ওভার পাওয়ার্ড, আমাদের লেফট উইং এক্সট্রিমলি ওভার পাওয়ার্ড, আমাদের রাইট উইং হয়তো আমরা টেকনিক্যালি বলি, ফিজিক্যালি বলি, নট অ্যাজ ওভার পাওয়ার্ড অ্যাজ আওয়ার লেফট উইং, যেহেতু বেনজেমা অনেক সময় লেফটে ড্রিফট করে খেলে। লিভারপুলের যে অ্যাডভান্টেজটা আছে, তাদের দুইটা উইংই ওভার পাওয়ার্ড এবং তাদের দুইটা উইং এর মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, দুই উইং থেকে তারা একই ধরনের একই কোয়ালিটির অ্যাটাক ক্রিয়েট করতে পারে। এটা ট্যাকেল করার জন্য what do you think would be the best method, or how do you basically like tackle this? কারণ এটা কিন্তু লিভারপুলের যে ইউনিকনেস, লিভারপুলের ট্যাকটিক্সের যে ইউনিকনেস, ওইটার একটা অনেক বড় অংশ কিন্তু অ্যান্ডি রবার্টসন আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। কারণ তুমি দেখো ওয়ার্ল্ড ফুটবলে দেখো, আই ডোন্ট নো এনি টিম যাদের দুইটা ফুলব্যাক এত স্ট্রং। সো এই দুই ফুলব্যাক স্ট্রং হওয়ার কারণে লিভারপুলের এই যে টু ওয়ে সোর্ডের মতো যে তাদের অ্যাটাকটা কাজ করে, হাউ ডু ইউ ট্যাকেল দিস ইফ দেয়ার ইজ এনি ওয়ে? সত্যি কথা যেটা বলবো যে আমরা এই ধরনের অ্যাটাকিং ফুটবলের এগেনস্টে, এই ধরনের হাই প্রেসিং ফুটবলের এগেনস্টে খুব কম টিম উইথস্ট্যান্ড করার ক্ষমতা রাখে। এবং আমি অনেস্টলি যেটা মনে করি না যে রিয়াল মাদ্রিদের এরকম কোনো এস্টাবলিশ সিস্টেম এই মুহূর্তে আছে যেটার বদৌলতে আসলে এটাকে এন্ড টু এন্ড আমরা ক্যান্সেল করতে পারবো। বাট আমি যেটা মনে করি যে ক্যাসেমিরো রোলটা এখানে অ্যাজ ইউজুয়াল খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই ধরনের প্রেসিং সিকোয়েন্সে বল কখনোই আসলে একজনের কাছে থাকবে না। সো ক্যাসেমিরো যদি মনে করে যে একটা প্লেয়ারকে ব্রেক করতে পারলেই হি উইল গেট দ্য বল অ্যান্ড হি ক্যান স্টার্ট কাউন্টার অ্যাটাকিং, এখানে সিস্টেমটা এইভাবে কাজ করবে না। সো হি উইল নিড টু ইন্টারচেঞ্জ পজিশনস উইথ মাল্টিপল ডিফেন্ডার্স ইফ হি ওয়ান্টস টু ব্রেক দ্য লেন্স। আর এখানে গার্দিওলার সাথে ক্লপের একটা ভাইটাল ডিফারেন্স আছে। গার্দিওলার আন্ডারে যারাই খেলেছেন তারা সবসময় বলেন যে গার্দিওলা একটা পার্টিকুলার জিনিস মানুষকে শিখাতে পছন্দ করে, সেটা হচ্ছে ফুটবল ইজ এ গেম অফ স্পেস। I think ক্লপের ফুটবল ইজ আ গেম অফ ফাইন্ডিং ইউর ম্যান, বিকজ ক্লপের ফুটবলে যেটা হয় যে এত ইন্টেন্স সিকোয়েন্সে খেলা হয়, ইটস নট অনলি অ্যাবাউট ছোট ছোট পাস, বড় পাস, ছোট পাস এবং মাঝারি মানের পাস
সব ধরনের পাস মিলিয়ে মূল লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কাছের মানুষটাকে খুঁজে বের করতে হবে, এবং বলটাকে যখন হারাবো আমি তখনও কাছের মানুষটাকে আরো কাছে রাখতে হবে, সো দ্যাট বল দখলে পাওয়া মাত্র সে আরেকটা পাসিং সিকোয়েন্স শুরু করতে পারে। এই ধরনের ক্ষেত্রে গেম ব্রেক করতে গেলে অবভিয়াসলি শুধুমাত্র ট্যাকলিং না, ইন্টারসেপশনও খুব গুরুত্বপূর্ণ। এবং একজন মানুষ দিয়ে আমরা যখন এই ব্রেকিং এর কাজটা করতে যাচ্ছি, আই থিঙ্ক একা একা এটা করতে যাওয়া বা রেকলেস একটা ট্যাকল করে ফেলা, দিস ওন্ট বি ওয়াইজ ফর হিজ পার্ট। ক্যাসেমিনো আরেকটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্ডি রবার্টসন এই দুজনের মধ্যে আই থিঙ্ক হি হ্যাজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টাল গেম। অ্যান্ডি রবার্টসনকে যদি যথেষ্ট পরিমাণে পোক করা যায়, অ্যান্ডি রবার্টসনকে যদি উত্তক্ত করা যায়, অ্যান্ডি রবার্টসন দুটো জিনিস করতে পারেন, আইদার হি লুজেস হিজ মাইন্ড অর হি প্লেস বেটার। এখন ইউ উইল হ্যাভ টু টেক আ টার্ন, হ্যাঁ মানে এটা করতেই হবে। রিয়াল মাদ্রিদ গত বছর যখন জিদানের আন্ডারে গতবার যখন লিভারপুলের সাথে দেখা হয়, তখন কিন্তু যখন লিভারপুলকে রিয়াল মাদ্রিদ হারিয়ে দিল, ইট ওয়াজ বেসিক্যালি রেজাল্ট অফ দিস কাইন্ডস অফ মেন্টাল গেমস। এবং রিয়াল মাদ্রিদ বরাবরের মতো এই ধরনের জিনিসগুলোকে এক্সপ্লয়েট করতে পারে, বাট কার্লো আনচেলত্তির আন্ডারে ইটস আ ডিফারেন্ট হোল ডিফারেন্ট সেটআপ অফ দ্য টিম। এখন আমাদের একটা সুবিধা আছে যে আমাদের প্রুভেন উইনাররা আছে, যারা পার্টিকুলারলি কোচের ফিলোসফির বাইরে দলের আইডেন্টিটি ক্যারি করেন অনেকখানি সময়। সো আই থিঙ্ক এই মেন্টাল গেমটা খুব ইম্পর্টেন্ট হবে। আর আমরা আসলে লিভারপুলের পাসিং সিকোয়েন্সটা বন্ধ করতে পারবো না, এটা হলো মানে আমার প্রেডিকশন। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে এফিসিয়েন্টলি এই পাসিং সিকোয়েন্সের এন্ড রেজাল্ট যেটা, বিকজ ভাই এত পাসিং সিকোয়েন্স করলে ফাইনালি তো একটা শট আসবে, তো এই শটটা জেনারেট করার সময় আইদার শটটাকে ব্রেক করতে হবে অর এই শটটাকে ঠেকিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি কাউন্টারটাকে যেতে হবে। বিকজ একটা দল যখন হাই প্রেস করে অবভিয়াসলি তারা হাই লাইনে চলে আসবে, তাদের সব প্লেয়ার উপরে উঠে আসবে, এখানে তাদেরকে ব্রেক করতে হবে। এখানে ক্রুশিয়াল পিসটা হচ্ছে থিয়াগোর থ্রুতেই খেলা ফ্লো করবে। সো থিয়াগোকে ইনঅ্যাক্টিভ রাখতে প্রবাবলি মোর দেন 1% এখানে রোল প্লে করতে হবে। আই থিঙ্ক ফেদে ভালভার্দে যে রাইট উইং এ শুরু করছেন, বাট খুব তাড়াতাড়ি খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে উনি মিডফিল্ডে সরে আসবেন। সো থিয়াগো আসলে এখানে যেহেতু উপর থেকে নিচে একাই ওঠানামা করবেন, সেই জায়গাটাতে ক্যাসেমির এবং ফেদে ভালভার্দে দুইজনেরই একটা রোল প্লে করার আছে। তাকে সবসময় মার্কিং এ রাখতে হবে এবং এই খেলার ফ্লোটা বন্ধ করতে হবে আর কি। আর যদি হেন্ডারসনের থ্রুতে খেলাটা ফ্লো করে, আমি একটু লেস অ্যাফ্রেড ওই সিকোয়েন্সটা নিয়ে, বিকজ হেন্ডারসন ক্যারিং দ্য বল 20 ফিটস, আই ডোন্ট সি দ্যাট হ্যাপেনিং এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। এটা অন্য টিমের এগেইনস্টে হইতে পারে, রিয়াল মাদ্রিদের এগেইনস্টে এটা হওয়াটা খুব কঠিন, বিকজ রিয়াল মাদ্রিদের মিডফিল্ডাররা নিজেরাও প্রেস করতে পছন্দ করেন এবং এই ধরনের সিচুয়েশনে রিয়াল মাদ্রিদও প্রেস করবে, রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলবে না। সো লিভারপুলের মতো ইন্টেন্স না হলেও আমরা প্রেসিং কাউন্টার প্রেসিং এর একটা বেশ ভালো ম্যাচ দেখতে যাচ্ছি আই থিঙ্ক। আচ্ছা, আমি এখানে দুইটা পয়েন্ট অ্যাড করে ফেলি মেহেদী জিসানের সাথে। সেটা হচ্ছে লিভারপুলকে হারানোর সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে টটেনহাম অ্যাপ্রোচ। এই মৌসুমে লিভারপুলকে একমাত্র একটা টিমের এগেইনস্টে আমি কে হারায় খেলতে দেখেছি, সেটা হচ্ছে টটেনহাম কি করছে, লো ব্লক ডিফেন্স করে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে চলে গিয়েছে। টটেনহামের যেই সেটআপে এই কাজটা করা হয়েছে, উই হ্যাভ অলমোস্ট এক্সাক্ট সেটআপ টু মেক দিস পসিবল। আমাদেরকে উই হ্যাভ আ গুড বল ডিস্ট্রিবিউটর টনি ক্রুজ, উই হ্যাভ আ গুড পারসন হু ক্যান রান with the ball, make that sprint possible. সেটা ভার্জিল ভ্যান ডাইককে কাটানো হোক আর আরেকজনকে কাটানো হোক, we have that person in Vinicius Junior, we have that person in Valverde, we have that person, somewhat of that person on a more target man approach, সেটা হচ্ছে বেনজেমাকে তুমি পোস্টের যে কোনো জায়গায় বল দিলে he can convert that into a goal, while on the other hand not everybody can do it. তো সেই পার্সপেক্টিভ থেকে লিভারপুলকে হারানো খুব বেশি কঠিন হবার কথা না। তবে আমি এখানে গত মৌসুমের পারফরমেন্স, লিভারপুলের পারফরমেন্সকে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গোনায় ধরতেছি না, কারণ গত মৌসুমে লিভারপুলের হচ্ছে লিভারপুলের যে দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার ছিল, ওজান কাবাক ওয়াজ এসেনশিয়ালি আ নোবডি হু ওয়াজ ব্রট ইনটু অ্যাজ আ লোনি। ন্যাট ফিলিপস ছিল তাদের একাডেমি থেকে উঠে আসা প্লেয়ার, যাকে বহুতের কাছে বিক্রি করে দেওয়ার কথা ছিল, বাট দ্য ডিল ডিডন্ট গো থ্রু। সো লিভারপুল ডিড নট হ্যাভ দেয়ার টপ 3 সেন্ট্রাল ডিফেন্ডিং না এরিক, ওইটার কিন্তু একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেটা আমাদেরও কিন্তু ওই ম্যাচে তোমার খেলেছে মিলিটাও আর নাচো, আমাদেরও কিন্তু রামোস ভারানে খেলেনি, এবং তোমার ভিনিসিয়াস অফ লাস্ট সিজন ওয়াজন্ট ভিনিসিয়াস অফ দিস as good as this one. শিওর না, আমি তোমাকে মনে করো এই পার্সপেক্টিভ থেকে বলছি না যে তোমার রিয়াল মাদ্রিদের মানে খেলাকে কে গোনা ধরছি না আমি। ওই গত মৌসুমের লিভারপুলের কোয়ার্টার ফাইনালের পারফরমেন্স, সেটা তোমার রিয়াল মাদ্রিদ এগেইনস্টে হোক বা যে কোনো পারফরমেন্সকে গোনায় ধরার আগে ইউ উড হ্যাভ টু টেক দিস থিংস ইনটু এসেনশিয়ালি আর্গুমেন্ট। বাট আমি যেটা বলছিলাম, এই মৌসুমে লিভারপুলকে হারানোর বেস্ট ওয়ে হচ্ছে নেগেটিভ ফুটবল খেলা, এবং নেগেটিভ ফুটবল খেললে লিভারপুল কে হারিয়ে ফেলবে, কাউন্টার অ্যাটাকে বল বের করা পসিবল হবে, এবং অ্যালিসন যত ভালো 1-to-1 গোলকিপিং করুক না কেন,
he can still concede goals because you have one of the two best players. We have one of the two best players who can score goals for Spain and in Europe. অলরাইট, রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11 চলে এসেছে, এক্সপেক্টেড স্টার্টিং 11। আমরা রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11টা দেখে আসি। এখানে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে 6 জন প্লেয়ারকে হচ্ছে ওই ট্রেনিং এর ম্যাচেও রাখা হয়নি, তাদের মধ্যে থেকে 2 জনকে ম্যাচ ডে স্কোয়াডেও রাখা হয়নি। তারা দুজন হচ্ছেন হেসুস ভাইয়াহো এবং লুকা জোভিচ। সো like this is a game too big to dwell too long or to waste too many words on লুকা জোভিচ, এজন্য আমি তাকে নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলবো না। বাট অনেকেই আছেন মানে লুকা জোভিচকে লোনে ছেড়ে দেওয়ার জন্য জিদানকে কখনো মাফ করবেন না। রিয়াল মাদ্রিদ ফ্যান নামধারী এরকম অনেক মানুষ আছেন। সো আই হোপ ইউ আর হ্যাপি যে আপনাদের প্রাণপ্রিয় পুরুষ লুকা জোভিচকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্কোয়াডেও রাখার মতো তার আসলে যোগ্যতা নেই, তার জন্য আবার জিদানকে ক্ষমা করা হবে না হবে এই ধরনের অনেক কথাবার্তা আমাদের রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে অন্য রিয়াল মাদ্রিদের ফ্যান নামধারী মানুষজনের কাছ থেকে শুনতে হয়েছে, দেখতে হয়েছে। এনিওয়েজ, স্টার্টিং 11 আমাদের এক্সপেক্টেড স্টার্টিং 11 কোর্তোয়া গোলে, দানি কারবাহাল এবং ফার্ল্যান্ড মেন্ডি 2 উইং ব্যাক, সেন্টার ব্যাকে ডেভিড আলাবা এবং মিলিতাও এগেন এক্সপেক্টেড এবং হোয়াট ইট শুড হ্যাভ বিন। কেসিএম, ক্রুজ, কাসেমিরো এবং মডরিচ মিডফিল্ডে। রাইট উইং অথবা সিউডো রাইট উইঙ্গার হিসেবে ফেডে ভালভার্ডে খেলছেন, এগেন এক্সেলেন্ট চয়েস। সেন্টার ফরওয়ার্ড এবং ক্যাপ্টেন করিম বেনজেমা এবং লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। আমি এই 11 থেকে আসলে অন্য কোনো 11ই আমাদের এক্সিস্টিং স্কোয়াড থেকে আমি অন্য কোনো একাদশী হচ্ছে আমি নামাতাম না, আমি হলেও এটাই নামাতাম। রড্রিগোর যে চমৎকার ফর্ম, সেই ফর্ম আমাদের বেঞ্চ থেকে উঠে যেন রড্রিগো সেই ফর্ম দেখাতে পারেন, আমাদের রড্রিগোকে সেভাবেই কাজে লাগাতে হবে। কামাভিঙ্গার এনার্জিটাও, যখন আমাদের মিডফিল্ডের এনার্জি যদি একটু কমে যায়, আমাদের কামাভিঙ্গার এনার্জিটাও অফ দ্য বেঞ্চ ইউজ করতে হবে। অ্যান্ড এগেন লাইক কালকে একটা ছবি দেখছিলাম যে এডেন হ্যাজার্ড আর গ্যারেথ বেল তারা একই ক্লাবে খেলেন। এই দুইটা প্লেয়ার যদি মানে শুধু ইনজুর্ড না হয়ে, এই 32 বছর বয়সী গ্যারেথ বেল আর 31 বছর বয়সী এডেন হ্যাজার্ড যদি ইনজুরিতে না পড়ে শুধু তাদের পিকে এই মুহূর্তে থাকতেন, we would probably be discussing যে এই ম্যাচ রিয়াল মাদ্রিদ কয় গোলের ব্যবধানে জিতবে রাদার দেন জিতবে কি না জিতবে। বিকজ this version of Karim Benzema plus Gareth Bale and Eden Hazard in their peak, you just মানে blow away any team with your wind and move on. But আমাদের রিয়ালিটিটা অনেক কন্ট্রাস্টিং, রিয়ালিটিটা অনেক ডিফারেন্ট যে কথাটা বললাম সেটার থেকে। বাট এগেন হু নোজ, ম্যাচের পরিস্থিতির উপর ভিত্তি করে গ্যারেথ বেল হ্যাজ played and won 4 Champions League titles with direct significant input in most of those finals. So তাকে আনচেলত্তি হঠাৎ করে কিছু সময়ের জন্য নামিয়ে দিলে, কিংবা এডেন হ্যাজার্ডকেও তার পায়ের প্লেট রিমুভ করার পর চমৎকার ফর্মে দেখা যাচ্ছে, চমৎকার ফিটনেসে দেখা যাচ্ছে, উই ডোন্ট নো, প্রবাবলি তাদেরকে এই ম্যাচে কোনো না কোনো এক সময় ইউজ করা হতে পারে। ইসকোর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার অনেক অভিজ্ঞতা আছে, মার্সেলোর আছে। উইল গো টু দ্যাট প্লেস when we will cross that bridge when that comes. So রিয়াল মাদ্রিদের স্টার্টিং একাদশ নিয়ে কোনো ভাবনা জিসান? আমার মতে আমি একটা জিনিসের সঙ্গে একমত যে যেই দলের বেঞ্চে ডেপথ নাই সেই দলের বেঞ্চে যা রিসোর্স আছে সেটা নিয়ে বেঞ্চে ডেপথ তৈরি করতে হয়। তো আজকের সিচুয়েশনটা আমাদের এরকম যে আমরা বড় বড় নাম লিখে রেখে বসে আছি, কিন্তু বড় বড় নাম আসলে কতটুকু আমাদের কাজে আসছে এই ব্যাপারটা এই মুহূর্তে একটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। সো যারা আমাদের জন্য এই সিজনে ইফেক্টিভ ছিলেন এবং যারা আমাদের জন্য ফ্রেশ এনার্জির যোগান দিয়েছেন, তাদেরকে স্কোয়াডে তাদের একটা স্পেসিফিক রোল আছে। রড্রিগো খুব ভালো করে জানেন যে তাকে কি করতে হবে। 60 মিনিটের পরে যদি দল একটা গোল খরায় ভুগে, 70 মিনিটের পরে দল যদি পিছিয়ে থাকে, তাহলে তাকে নামানো হয় মূলত ফিল্ডটা লেভেল প্লেইং করতে। বিকজ তার বয়স 21 বছর, তার যথেষ্ট পরিমাণ স্পিড আছে, রাইট সাইডে ফ্রেশ আইডিয়া দেওয়ার মতো ক্ষমতা আছে, এবং সবচেয়ে জরুরি যেটা যে চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশিয়াল মোমেন্টে, ক্রাঞ্চ মোমেন্টে গোল বের করে ফেলার ক্ষমতা আছে, যেটা উনি অলরেডি বেশ কয়েকবার শো করেছেন। এবং প্রথম দিকে জিনিসটা ফ্লুক মনে হলো, একই জিনিস কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে করে আসলে ফাইনালে তার প্রতি সেই এক্সপেকটেশন থাকাটা খুব স্বাভাবিক। 2 নম্বর হচ্ছে কামাভিঙ্গাও অলমোস্ট সিমিলার একটা সিচুয়েশনে আছেন। তার বয়স খুবই কম, তিনি খুব ভালো করে জানেন দলে তার রোল কি, এবং দল সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে দল যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় তাকে তার রোলটা ঠিক মতো প্লে করতে হবে, এই জিনিসটা তার কান পর্যন্ত পৌঁছে দেওয়া গেছে। সো আমরা আই থিঙ্ক উই হ্যাভ আ কালেকশন অফ গুড ইয়াং প্লেয়ার্স যারা ডিফারেন্স মেক করতে পারেন। বাট একটা গুড ইয়াং প্লেয়ারকে ডিফারেন্স মেক করতে গেলে আপনি 90 মিনিট খেলাতে পারবেন না, তাকে আপনাকে বুদ্ধিমানের মতো ইউজ করতে হবে। তারপরে যে দলটা আমাদের বাকি থাকে সেখান থেকে যেহেতু আমাদের একাদশ সাজাতে হয়েছে, আই থিঙ্ক উই অ্যাকচুয়ালি আর গেটিং টু সি দ্য বেস্ট 11 পসিবল এই মুহূর্তে।
রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার জন্য। আমি ভালভার্দের ইনক্লুশনটাকে রাইট উইং বা সিরো রাইট উইং বলবো না, ইট ক্যান ইজিলি বি কল্ড আ 4-4-2 ইন মেনি অ্যাসপেক্টস, বাট রিয়াল মাদ্রিদ আসলে কোনো স্ট্রাকচার্ড পার্টিকুলার সিস্টেমে খেলে না, কোনো পার্টিকুলার সিমেট্রিক সিস্টেমে তো অবশ্যই খেলে না, অবভিয়াসলি একটা লব সাইডেড এবং অ্যাসিমেট্রিক সিস্টেমে খেলে। তো সেই হিসাবে আই থিঙ্ক অ্যাপ্রোচটা ভালো, বাট এটাও মনে করিয়ে দিই যে এল ক্লাসিকোতেও কিন্তু এই 11ই নামানো হয়েছিল এবং দ্যাট ব্যাকফায়ার্ড। সো বেনজেমাকে ছাড়া বেসিক্যালি, বেনজেমাকে ছাড়া বেসিক্যালি, তো এখন বেনজেমাকে সবার বেনজেমাকে ছাড়া দলের অবভিয়াসলি অনেক বড় পার্থক্য আছে, অনেক গ্যাপ আছে, কিন্তু এবং অনেক কিছু গেইন করারও আছে। আর করিম বেনজেমা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, এটা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে দেওয়া যায়। সো আমরা যেহেতু পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছি এবং আমাদের অনেক মোটিভেশন আছে, আমরা এই মুহূর্তে প্যারিসে খেলতে নামছি, যাদের সঙ্গে আমাদের বিভিন্ন কারণে অন এন্ড অফ দ্য ফিল্ড নানা ধরনের এজেন্ডা আছে, আমরা তাদেরকে হারিয়ে এসেছি। তার চেয়ে বড় একটা মোটিভেশন হতে পারে যে আমরা অলমোস্ট গোটা প্রিমিয়ার লিগকে স্টিম রোলার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ যেতে পারি একটা মৌসুমে, সো দ্যাট অ্যাকচুয়ালি নো ওয়ান উইল গেট টু কোয়েশ্চেন যে আমরা আসলে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতি, আমাদের জন্য জিনিসগুলো ইজি করে দেওয়া হয় কিনা। আই থিঙ্ক এর চেয়ে কঠিন ড্র পড়া সম্ভব ছিল না। প্রিমিয়ার লিগকে যদি আমি ইউরোপিয়ান ফুটবলের বেঞ্চমার্ক হিসেবে মেনেও নেই, তারপরেও বলতে হবে যে গত 2 বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো শিরোপা জেতার কারণে অনেক মানুষ বলে আসছিলেন যে একটা নতুন ইংলিশ প্রিমিয়ার লিগ জোয়ার আসছে। আই থিঙ্ক এই জোয়ারটা আসলেই আসছে কিনা এটার টেস্টামেন্ট নেওয়ার বা এটার একটা টেস্ট নেওয়ার সুযোগ আজকে আমাদের সামনে, এবং হু এলস ক্যান বি দ্য বেস্ট টেস্ট টেকার দ্যান রিয়াল মাদ্রিদ ইন ইউরোপিয়ান ফুটবল, রাইট? সো লিভারপুলের জন্য আই থিঙ্ক এটা একটা অ্যাসিড টেস্ট, আর রিয়াল মাদ্রিদের জন্য আমি তো বললামই যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ ওঠে জেতার জন্য, এবং এটা জেতা তাদের অব্লিগেশন, এটা জেতা তাদের দায়িত্ব, এটা তাদের কর্তব্য। সো এই জায়গাতে মানে এটা অধিকার বলবো না, অধিকার কখনোই না, ডিজার্ভ বলে কোনো কিছু নাই। সো এটা গেইন করতে হবে, এবং 13টা চ্যাম্পিয়ন্স লিগ যেরকম গেইন করা, 14টা গেইন করার পথে আমরা চলে আসছি। সো ইট উইল মিন নাথিং যদি আমরা জিততে না পারি। মানে প্রাইড ইন ডিফিট বলে আমাদের ডিকশনারিতে আসলে কিছু নাই, অ্যান্ড এই ধরনের জিনিসগুলো সেমিফাইনালে খেলছি, সো ভালো সিজন কাটিয়েছি, ভালো সিজন আমরা ঘরোয়া লিগে কাটিয়েছি, বিকজ দ্য ট্রফি ইজ ইন আওয়ার ক্যাবিনেট, রাইট? সো এটাও একটা ট্রফি যেটা রানার আপ হওয়ার মধ্যে বা সিলভার মেডেল নিয়ে যাওয়ার মধ্যে কোনো গৌরব নাই, বরং পরের বার ভালো করার মোটিভেশন থাকলে কিছুটা থাকতে পারে। কিন্তু এখানে যেহেতু চলে এসেছি এবং সবাই জানে যে আমরা কতটা সংগ্রাম করে কতটা অলৌকিক ভাবে এখানে এসেছি, সো এই অলৌকিক জার্নিটার একটা লৌকিক এন্ড হোক। লৌকিক এন্ড হচ্ছে ইউরোপিয়ান কম্পিটিশনে রিয়াল মাদ্রিদের জেতা, এটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার এক্সপেকটেশন ফ্রম দি স্টার্টিং 11। থ্যাংক ইউ জিসান, এক্সেলেন্ট মনোলগ। এরিক, রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11 নিয়ে জিসানের সাথে অ্যাড করার আর কিছু আছে কিনা? একটাই পয়েন্ট, সেটা হচ্ছে হ্যাঁ আজকের গেমটা হচ্ছে 4-4-2 তে খেলবে রিয়াল মাদ্রিদ, আর আজকে ইফ ইউ ওয়ান্ট টু ডিফিট লিভারপুল, 4জন মিডফিল্ডারকে নিয়ে খেলাটা দরকার, কারণ ইউ নিড টু স্টপ রবার্টসন, ইউ নিড টু স্টপ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এন্ড ইউ নিড টু স্টপ থিয়াগো এন্ড হুএভার ইজ দ্য আদার পারসন উইথ থিয়াগো। 4জন মিডফিল্ডার ভালো একটা আইডিয়া, এবং দিস উইল বি ইন্টারেস্টিং। বাট হ্যাঁ, জিসানের সাথে আমি খালি আর একটা জিনিস যদি অ্যাড করি, সেটা হচ্ছে এরকম গেম আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের যে জোয়ারটা শুরু হয়েছিল, এবং এই মৌসুম ধরে কিন্তু আমরা আসলে স্প্যানিশ ফুটবল কথাবার্তা বেশ কয়েকবার বললেও আমরা কিন্তু বিভিন্ন ওলো রেটিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে আমরা দেখতে পেরেছি যে স্প্যানিশ ফুটবলের অবস্থা কিন্তু আসলে ভালো নয়, এবং তাদের যে শক্ত দ্বিতীয় স্থানটা ছিল সেটা নড়বড়ে হয়ে যাচ্ছে, which is trying to be a sporting project of a certain club of a certain country, যেন they can start building on that. তো এই বছর সেমিফাইনাল থেকে তুমি যদি চিন্তা করো, that's not the case anymore. Villarreal, even though nobody expected Villarreal, but Villarreal on their way defeated Juventus as well as Bayern Munich. So it goes to show that Real Madrid ছাড়াও লা লিগাতে আসলে বড় বড় ক্লাব এন্ড আছে, এবং তারা যে আসলে ইউরোপিয়ান পেডিগ্রি যতটুকু থাকুক আর না থাকুক, দে আর অ্যাকচুয়ালি গিভেন দেয়ার 120% টু দিস কম্পিটিশন। এন্ড এটা একটা বড় ব্যাপার স্প্যানিশ ফুটবলের বিজ্ঞাপনের জন্য, যে ইন দ্য হার্ট অফ অ্যান ইংলিশ ডমিনেন্স দেয়ার ওয়াজ ওয়ান স্প্যানিশ ক্লাব দ্যাট স্টুড এগেইনস্ট দিস টাইড এন্ড স্টপড ইট, এন্ড দ্যাট ক্লাব আই ওয়ান্ট ইট টু বি রিয়াল মাদ্রিদ। এক্সেলেন্ট এরিক, আরো একটা সুন্দর একটা ছবি দেখাতে চাই। রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এই মুহূর্তে বাসে উঠছেন, তারা স্টেডিয়ামের দিকে যাচ্ছেন।
মানে কার্লো আনচেলত্তি সামথিং এলস। প্লেয়াররা বাসে ওঠার আগে কেউ স্টার্টিং 11 ঘোষণা করে না ভাই। মানে স্টেডিয়ামে ঢোকার পর ঘোষণা করে এরকমও দেখেছি। মানে দে আর নট ইভেন অন দ্য বাস, দে আর গেটিং অন দ্য বাস রাইট নাও। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যেই হোটেলটায় রিয়াল মাদ্রিদ ছিল, সেই হোটেলের সব স্টাফ হচ্ছে দাঁড়িয়ে হাত করতালির মাধ্যমে হচ্ছে রিয়াল মাদ্রিদের টিমকে গুড বাই বলেছে যখন তারা বাসের দিকে যাচ্ছে। এবং ফ্লোরেন্তিনো পেরেজ অ্যাকচুয়ালি থ্যাঙ্কড ইচ এন্ড এভরি স্টাফ অফ দ্যাট হোটেল, নট Captain Marcelo or not Coach Ancelotti. Florentino Perez, the head of the hierarchy of the entire institution of Real Madrid, he went on and thanked each and every staff of the hotel where Real Madrid stayed. So this was a nice moment. This was a very Real Madrid moment, I would say. মেহেদি, আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই ফ্লোরেন্তিনো পেরেজকে নিয়ে। সেটা হচ্ছে নাটকের মতো মানুষের জীবনেও ফার্স্ট অ্যাক্ট সেকেন্ড অ্যাক্ট থাকে। ফার্স্ট অ্যাক্টটা কোনটা? যখন তোমার বয়স মনে করো 20, 21, 22 বছর, পড়াশোনা শেষ করেছো, ক্যারিয়ার শুরু করেছো, দ্যাটস ইউর ফার্স্ট অ্যাক্ট। ইউ পুট ইউর 100%. All right, thank you, Jisan. But you put your 100% into the game and you do something well with your lives, raise children and do amazing stuff. I mean, আমরা আমাদের জীবনের ফার্স্ট অ্যাক্টে আছি। সেকেন্ড অ্যাক্ট ইউজুয়ালি মানুষের শুরু হয় পোস্ট 40s, পোস্ট 50s। রিয়াল মাদ্রিদ প্রজেক্টের গ্যালাক্টিকোস যদি পেরেজের জীবনের রিয়াল মাদ্রিদ ওনার হিসেবে ফার্স্ট অ্যাক্ট হয়, দিস ইজ আই উড লাইক হোয়াট এভার ইজ হ্যাপেনিং রাইট নাও, তোমার পোস্ট জিদান হোয়াট এভার ইজ হ্যাপেনিং রাইট নাও, দিস ইজ হিজ থার্ড অ্যাক্ট। তোমার থার্ড অ্যাক্টে এসে ইউ সি হিম দিস অ্যাক্টিভ, ইউ সি হিম এসেনশিয়ালি মেকিং দ্য ইম্পসিবল পসিবল। এটা আসলে মানে 20-30 বছর পরে this should be in some amount of textbook. In order to learn success, you need to look at Florentino Perez. জীবনের এইখানে এসে he is actually leading from the front. তিনি কোনো জায়গা স্টেডিয়ামে মাথায় বসে নেই, he is actually there, he is actually in the trench fighting with his people. আমরা গত মৌসুমে কোভিড এর মাঝে দেখেছি he used to travel with each and every away game, প্রতিটা বার যেতেন। এটা তোমার not every club owner does that. লিভারপুলের ক্লাব ওনার আমেরিকা থাকেন এসেনশিয়ালি। ফর এক্সাম্পল ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব ওনারকে আসলে ডানকিন ডোনাটসের বাইরে ছাড়া কোথাও দেখা যায় না। এন্ড বার্সেলোনা ক্লাব ওনার হচ্ছে রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামের বাইরে ব্যানার ছাপানোতেই তার হচ্ছে সমস্ত আর মানে এটা তো বর্তমান প্রেসিডেন্ট, বার্সেলোনার লাস্ট দুজন প্রেসিডেন্ট তো জেলে, মানে চাইলেও যে দলের সাথে থাকবে এটা তো পসিবল না। That's a different issue. But yeah, so essentially like this is an amazing achievement and this is something that is honestly very different. রিয়াল মাদ্রিদ সমর্থকদের আসলে they should take note of this particular moment. This is not a Papa Perez moment. This is not a meme moment that Perez masterclass. This is a man at the last phase of his life. He is essentially making the impossible possible. এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার যেটা বলতে চাই, এভরিথিং দ্যাট রিয়াল মাদ্রিদ হ্যাজ গন থ্রু, পেরেজ হ্যাজ অ্যাকচুয়ালি ওই দিক থেকে তাকে বাহবা দিতে হবে যে হি হ্যাজ অলওয়েজ স্টাক উইথ দ্য টিম। তার কিছু ডিসিশন দলের এগেইনস্টে গিয়েছে, কিছু ডিসিশন দলের সাথে গিয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট কনভারসেশন, বাট হি হ্যাজ হোয়াটএভার হ্যাজ হ্যাপেন্ড হি হ্যাজ অলওয়েজ অ্যাকচুয়ালি বিন উইথ দ্য টিম। হবে সেটা হচ্ছে এই যে আমি শুরুতে একটা বড় সড়ো মনোলগ দিয়েছি যে রিয়াল মাদ্রিদ এন্ড देयर অ্যাসোসিয়েশন উইথ এক্সেলেন্স। তো আই থিংক ফ্লোরেন্তিনো পেরেজকে যে কারণে থ্যাংক ইউটা দিতে হবে যে মানে একটা ব্যাপার আছে না যে মানে নিজের ছেলের জন্য বা নিজের ইনভলভমেন্টের ইনস্টিটিউশনের জন্য অলওয়েজ ফাইন্ডিং দ্য বেস্ট থিং। এই মানে বাংলায় যেটাকে বলে ভালো খাবো ভালো পড়বো টাইপের একটা মনোভাব আর কি। এই সবচেয়ে ভালোটা পড়বো, সবচেয়ে ভালোটা খাবো, সবচেয়ে ভালো জিনিস হায়ার করব, এই ধরনের একটা মেন্টালিটি ফ্লোরেন্তিনো পেরেজ দেখিয়েছিলেন যখন উনি প্রথম রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হয়ে আসেন। এবং আজকে অবধি মানে রিয়াল মাদ্রিদ যে তার আন্ডারে এই আনপ্রেসিডেন্টেড সাকসেস গেইন করেছে, এটার পিছনে কিন্তু তার প্রত্যেকটা স্টেপে এরকম এক স্টেপ আগে দেখার, এক স্টেপ বেটার মানুষ হায়ার করার একটা টেন্ডেন্সি সবসময় ছিল, যেটা আজকে পর্যন্ত আছে। এবং আমরা পেরেজ মাস্টার ক্লাস নিয়ে ডেফিনেটলি অনেক নিজেরাও অনেক কথাবার্তা বলি। ফ্লোরেন্তিনো পেরেজের স্বেচ্ছাচারিতার সমস্যা আছে, এটা নিয়েও বহুবার আমরা কথাবার্তা বলেছি এবং এগুলো আছে, এগুলো অস্বীকার আমরা করছি না। কিন্তু তারপরও যেটা সত্যি যে এই কথাটা বলে আসলে শেষ করার জন্য রেখেছিলাম আমি, যে আমরা প্রত্যেকে, আমি, মেহেদি, এদিক থেকে শুরু করে ফ্লোরেন্তিনো পেরেজ পর্যন্ত, যারাই এই ইনস্টিটিউটের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ইনস্টিটিউশনের হয়ে যারা খেলছে, যারা ম্যানেজ করছে,
see what makes Real Madrid special is actually everyone is a fan of this club. এখন এটা ফ্লোরেন্তিনো পেরেজের ক্ষেত্রেও যতখানি সত্যি, আমার মতো একদম র্যান্ডম একজন ফ্যানের ক্ষেত্রেও ততখানি সত্যি। হি ডাজ হোয়াট হি ক্যান ফ্রম হিজ প্রক্সিমিটি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ক্লাব, অ্যান্ড আই ফ্রম মাই প্রক্সিমিটি ট্রাই টু ডু দ্য সেম। এখন প্রশ্নটা হচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজের ক্ষমতা বেশি, তার ক্লাবে কাজ বেশি, তার ডেসক্রিপশন বড়, হি ডাজ হিজ জব, আই ডু মাইন। তো এই যে এক হয়ে কাজ করার ব্যাপারটা, আই থিঙ্ক এখানে ফ্লোরেন্তিনো পেরেজ থেকে শুরু করে আমার মতো আম সাপোর্টার প্রত্যেকের একটু একটু শুভকামনাই আই থিঙ্ক দলকে এই জায়গায় নিয়ে এসেছে। এবং আপনাদের মতো আমাদেরকে যারা শুনছে তারা তো আসলে আমাদের মতোই। তো আই থিঙ্ক পুরো জিনিসটার মধ্যেই, এর মধ্যে আমি হোসে মরিনহোর নামটাও বলবো। উনি একটা প্রেস কনফারেন্সে আমাদের বলেছেন, এবং গতকালকে এটা সের্জিও রামোসও বলেছেন যে হোপ উই উইন, হোপ উই উইন। সো এখানে যারা আসে, এই দলের জার্সি যারা গায়ে জড়ায়, কালকে অদ্রিওজোলা যাকে লোনে দিতে দিতে ত্যক্ত বিরক্ত করে ফেলা হয়েছে, তিনিও বলেছেন যে রিয়াল মাদ্রিদে আসার চান্স পেলে উনি দৌড়াতে দৌড়াতে চলে আসতেন। এবং ইটস অ্যান অবসেশন, ইটস আ ড্রিম। সো এই লোগোর সঙ্গে এই দিস লোগো, দ্য ওয়ান আই এম ওয়ারিং, নট দি অ্যাডিডাস ওয়ান, দিস ওয়ান, সো এটার সাথে যারাই অ্যাফিলিয়েটেড তাদেরই প্রত্যেকের এটা নিজের দল হয়ে যায়। এবং আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে এই জিনিসটাকে খুব ভ্যালু করেছি, নিজের দল হয়ে যাওয়া। ফ্লোরেন্তিনো পেরেজ আমাদের প্রেসিডেন্ট, নট সাম র্যান্ডম আমেরিকান গাই, যে অ্যাকচুয়ালি দলটাকে নিজের দল মনে করেন, এবং সেখান থেকে শুরু করে প্লেয়াররা মনে করেন, ক্যারেথ বেলের মতো দুই একজন যদি নাও করেন, আই থিঙ্ক সমর্থকেরাও এটাকে নিজের দল মনে করেন। এই নিজের দল মনে করার বিষয়টা 13, 14, 15, 16, 17, 18 থেকে 20তম চ্যাম্পিয়ন্স লিগ বা তার বেশি পর্যন্ত যদি টিকে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের জয়যাত্রা 20 নাম্বারেও থামবে না। উই উইল হোপ উই গেট টু লিভ লং এনাফ টু সি দ্যাট ডে হ্যাপেন। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক ইমোশনাল কথা বলা হলো হোজে মরিনহোকে নিয়ে, সের্জিও রামোসকে নিয়ে। সো এখন একটা ছবি দেখাতে চাই, দ্যাট উইল প্রবাবলি ট্রাম্প অল অফ দ্যাট। সো জিডান ইজ ইন প্যারিস, হিজ উইথ দ্য চ্যাম্পিয়ন্স লিগ বল, যেটা দিয়ে আজকের ম্যাচ খেলা হবে। well, he was of course expected to be there, even if he was not a lifetime ambassador of Adidas, UEFA, FIFA, everything. And just Real Madrid fan হিসেবেই হচ্ছে তার প্যারিসে, যেহেতু ফ্রান্সে খেলা, তার থাকার কথা। অ্যান্ড যেটা বলছিলাম যে আসলে জিদানকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখা ইটস ভেরি উইয়ার্ড, কারণ 2002-এ খেলোয়াড় হিসেবে, 14তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, এরপর থ্রি-পিটের ম্যানেজার হিসেবে তিনি দলের সাথে ছিলেন। এর মধ্যে আবার সের্জিও রামোসও ছিলেন, এবং লাইক কোইন্সিডেন্সটা এরকম যে সের্জিও রামোস আজকে প্যারিসেই আছেন, in some capacity he is in Paris, অন্য কোথাও নেই। সো yeah, Zidane is here, everyone is here, we are getting closer to the game. বাংলাদেশ সময় আর 2 ঘন্টা পরে খেলা শুরু হবে। আমরা আজকের বিগ ম্যানের আলোচনাটা করে আজকের আলোচনা শেষ করব। এরিক, তোমাকে দিয়ে শুরু করতে চাই। লিভারপুলের বিগ ম্যান, রিয়াল মাদ্রিদের বিগ ম্যান কে কে? লিভারপুলের বিগ ম্যান হচ্ছে আজকে ভার্জিল ভ্যান ডাইক, এবং ভার্জিল ভ্যান ডাইক যাকে ঠেকানোর জন্য আসলে খেলতে নামবেন, তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের বিগ ম্যান, কারিম বেনজেমা। তো এই দুইজন ছাড়া দুইজন পাতি বিগ ম্যানের নাম বলে ফেলি সাথে একসাথে। তো একজন হচ্ছে তোমার ভিনিসিয়াস জুনিয়র, এবং আরেকজন হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এখানে বেশ কিছু কমেন্টও এসেছে, এবং অ্যাথলেটিক থেকে শুরু করে মোটামুটি সমল মেজর পাবলিশিং হাউস এদেরকে নিয়ে বেশি কথা বলছে যে আসলে কি হবে না হবে। সো হ্যাঁ, জাস্ট এদেরকে নিয়ে যেরকম করে কথা বলা হচ্ছে, এদেরকে নিয়ে আমরা আসলে এরকম করে ইয়ে করছি, মানে উই আর অল এক্সাইটেড টু সি দিস গেম, টু সি হোয়াটস হ্যাপেনিং। একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আমি আসলে একটু আগে দেখেছি পডকাস্টটা শুরু হওয়ার আগে। সেটা তোমার ইজি জেট, তোমার হচ্ছে ইউরোপের মনে করো ফ্লেয়ার এয়ারলাইন্স, খুবই কম দামে ফ্লাই করা যায়। তো ইজি জেট থেকে হচ্ছে ইউকে থেকে প্যারিসে ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার কারণে লিভারপুল সমর্থকরা নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্সে যাচ্ছেন। প্লিজ ডোন্ট টেল মি Jurgen Klopp whined about this as well. No, of course not. No, but it was fun to see a video like that. কারণ you don't see things like this every day. ফুটবলের পিছনে তোমার আজকের যে দুই দল, তাদের যে তোমার যে ডেডিকেশন বা তাদের যে ইন্টারেস্ট, ও দ্য থার্ড পাতি বিগ ম্যান হচ্ছে আজকে দুই দলের ফ্যান্সরা এসেনশিয়ালি। সো ইয়া, আই এম সিলেক্টিং 3 and 3, টোটাল 6 পিপল। সো বিগ মেন মোর লাইক। অলরাইট, জিসানের কাছে যাওয়ার আগে দর্শকদেরকে বলবো, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে আর 9 জন সাবস্ক্রাইবার প্রয়োজন। সো আজকের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো একটা রাতই সেটা হয়ে যাক। সো দেরি কেন, আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলবেন। জিসান, তোমার বিগ ম্যান? আমার বিগ ম্যান
খুব ইজি। আমার বিগ ম্যান খুবই প্রেডিক্টেবল। আমার বিগ ম্যান রিয়াল মাদ্রিদে করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আমি একটা খুব কমেডিক জিনিস করেছি এই সিজনে। আমি বেশ কয়েকবার বলেছি যে দিস ইজ দ্য বিগেস্ট ম্যাচ অফ দ্য সিজন। তো এই ম্যাচের শুরুতে আর এটা মনে হয় বলে দেওয়ার দরকার নাই যে দিস ইজ দ্য বিগেস্ট ম্যাচ অফ দ্য সিজন, বাট এই ম্যাচে অ্যাজ মেইন স্ট্রিম অ্যাজ ইট গেটস, রিয়াল মাদ্রিদের বিগ ম্যান আমার কাছে করিম বেনজেমা, লিভারপুলের বিগ ম্যান আমার কাছে মোহাম্মদ সালাহ, অ্যান্ড অবভিয়াসলি যেহেতু এরিক একটা করে পাতি বিগ ম্যান নিয়ে এসেছে, আই থিঙ্ক আমি আইল গো উইথ ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড লুইস ডিয়াজ রিগার্ডিং দিস, বিকজ আমি লুইস ডিয়াজকে গত কয়েক মাসে যতবার খেলতে দেখেছি আমি খুবই অবাক হয়েছি, বিকজ আই নেভার থট যে জোটা মানে এবং সালার সাথে আর কাউকে এইভাবে ইন্টিগ্রেট করে খেলানো সম্ভব এবং তার দলের জন্য এতটা ভাইটাল হয়ে যাওয়া সম্ভব। সো আই থিঙ্ক হি ইজ আ ভেরি গুড প্লেয়ার টু ওয়াচ। আর ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারে আই থিঙ্ক মানে একটা প্লেয়ার এক সিজনে মানে নিজের সমর্থক বেস বিশ্বের সকল অন্যান্য সমর্থক বেসকে এতটা সারপ্রাইজ করতে পারেন, আই থিঙ্ক এরকম কোনো কিছু আমি আমার এতদিনের সাপোর্টিং রিজনে দেখিনি। এবং ইটস নট অ্যাবাউট বিং ওয়ান সিজন ওয়ান্ডার, I can see his movements and I just know that he has turned into a good player overnight. So I hope this continues. এবং this is 21-year-old Vinicius Junior we're talking about. Let's hope to see him until we win 21 Champions Leagues. অলরাইট, আমার বিগ ম্যান রিয়াল মাদ্রিদেরটা খুবই প্রেডিক্টেবল, করিম বেনজেমা। কিন্তু আমি লিভারপুলের বিগ ম্যান স্পেসিফিকলি লুইস দিয়াসের কথা বলবো, বিকজ লুইস দিয়াস আর সাদিও মানের একটা ব্যাপার আছে। আমি ছোট করে দর্শকদের, যেহেতু আমার ড্যাশবোর্ডে আছে, আমি একটা জিনিস দেখানো যে একটা ভিজুয়ালাইজেশন, কি বলো? হ্যাঁ, একটা ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছে। সো এখানে হচ্ছে যেমন মোহাম্মদ সালার যে এক্সপেক্টেড থ্রেটের ম্যাপটা, এটা ভেরি প্রেডিক্টেবল অ্যান্ড অবভিয়াস যে হি ইজ দ্য রাইট উইঙ্গার, হি প্লেজ অন দ্য রাইট। বাট আমরা যদি মানে আর দিয়াসের এক্সপেক্টেড থ্রেটের ম্যাপটা দেখি, এই দুইজনের মধ্যে একটা চমৎকার ইন্টারচেঞ্জেবিলিটি আছে। দে বোথ অফ দেম ক্যান প্লে অ্যাজ দ্য সেন্ট্রাল স্ট্রাইকার অর দ্য লেফট উইঙ্গার। সো এই ব্যাপারটা রিয়াল মাদ্রিদকে মাথায় রাখতে হবে, এবং লুইস দিয়াস অ্যাকচুয়ালি ব্রিংস আ লট অফ ফ্রেশ নিউয়ার থিংস ইনটু লিভারপুলস পার্সপেক্টিভ। সো আমার লিভারপুলের বিগ ম্যান এই ম্যাচের জন্য লুইস দিয়াস। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমার এই ভিজুয়ালাইজেশনটা দেখে মনে হলো যে লিভারপুলের জন্য এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে আই থিঙ্ক ফর ওয়ান রিজন অর অ্যানাদার ক্লপের প্রেজেন্ট যে প্রজেক্টের অ্যাটাকিং ট্রাইডেন্টের যে মেয়াদকাল, এটা যে কারণেই হোক যেভাবেই হোক এটা শেষ হতে চলেছে। বোথ সালার মানে অর অ্যাটলিস্ট ওয়ান অফ দেম উইল বি লিভিং দ্য ক্লাব অ্যাজ থিংস স্ট্যান্ডস রাইট নাও। সো আই থিঙ্ক শেষ ম্যাচটা তারাও জিতে যেতে চেষ্টা করবেন, এবং আমি as for many personal reasons I don't want that to happen. So erpor I think you will have a good match because everyone has an incentive of their own. Erpor Mehdi যেভাবে শেষ করে আর কি। এরিক, কোনো কিছু অ্যাড করার থাকলে শেষ করার আগে? না, আমার আসলে কোনো কিছু অ্যাড করার নেই। আসলে I'm just gonna stay silent from now on for the next 2-3-4 hours. অলরাইট, দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবে আজকে অনেক বড় সংখ্যায় আমাদের কথা শুনেছেন। আজকে এই এপিসোডটা আমাদের এই মৌসুমের শেষ পডকাস্ট। আবার যখন আপনাদের সাথে কথা বলবো তখন এই মৌসুম শেষ, তখন সেটা পরবর্তী মৌসুমের পডকাস্ট হবে, সেটা যেই ক্যাপাসিটিতে হোক না কেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রিয়াল মাদ্রিদের মতো মাদ্রিদ বেতারও রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট অফ দিস ম্যাচ একটা অত্যন্ত সাকসেসফুল সিজন কাটিয়েছে। এটা আপনাদের ভালোবাসায়, আপনারা আমাদের পাশে থাকবেন, আজকের খেলাটা উপভোগ করবেন, সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। It was a great